আসসালামু আলাইকুম সবাইকে। বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসএসসি 21 ব্যাচের স্পেশাল এমসিকিউ সমাধান ক্লাস করব। আজকে আমরা হিসাবের বইসমূহ এই অধ্যায়ের দ্বিতীয় পর্বটি করব। আজকের টপিক হচ্ছে হিসাব চক্র ও বাট্টা সংক্রান্ত এমসিকিউ সমাধান। আজকের টপিক হচ্ছে হিসাব চক্র ও বাট্টা সংক্রান্ত বিভিন্ন বোর্ডে যে বিগত সালে এসেছিল এই এমসিকিউগুলো আমরা সমাধান করব। তাই তোমরা জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। আজকে আমরা এসএসসি স্পেশাল অ্যাকাউন্টিং লাইভ ক্লাস করব। আজকে মূলত আমরা এমসিকিউ সমাধান ক্লাস করব। বিভিন্ন বোর্ডে বিগত দিনে যে এসেছিল হিসাবের বই সমূহ এই অধ্যায় থেকে হিসাব চক্র এবং বাট্টা সংক্রান্ত, হিসাব চক্র এবং বাট্টা সংক্রান্ত, মূলত আমরা হিসাব চক্র বাট্টা সংক্রান্ত আমরা বিগত হিসাবকালের যেগুলো এসেছিল এমসিকিউ এগুলো আজকে সমাধান করব। তাই তোমরা দ্রুত জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও। সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা দ্রুত জানাবে। হ্যাঁ জেরিন, ওয়ালাইকুম সালাম। তোমরা জানাবে দ্রুত সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, এবং তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে আজকের এমসিকিউ সমাধান ক্লাসটি শুরু হয়ে গেছে, আজকের এমসিকিউ সমাধান ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করো এবং সবাই ক্লাসটি শেয়ার করো, সবাই ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও, সবাই ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও যে আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে। এবং কেউ জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ জেরিন, সব ক্লিয়ার স্যার। দ্রুত সবাই ক্লাসটি শেয়ার করে দাও, সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করো যে আজকের অ্যাকাউন্টিং লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে। আজকে মূলত আমরা এমসিকিউ সমাধান ক্লাস করব। আজকের টপিকও খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের যে শর্ট সিলেবাস আছে আমরা ইনশাআল্লাহ আমাদের পর্যায়ক্রমে আমি প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব যে পর্যায়ক্রমে আমাদের যে শর্ট সিলেবাস আছে প্রথম পত্রের 5টি, দ্বিতীয় পত্রের 5টি, প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো আমাদের বিগত বোর্ড প্রশ্নে এমসিকিউ এসেছিল আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। তাই তোমরা পেজের সঙ্গেই থাকো, ইনশাআল্লাহ তোমরা বেটার কিছু পাবে। পরীক্ষায় তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন তোমরা হবা না। তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি আবারও বলতেছি তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে। তাহলে আমি আবারও বলতেছি আজকের টপিক হচ্ছে আমরা হিসাবের বই সমূহ অধ্যায় থেকে আমরা হিসাব চক্র ও বাট্টা সংক্রান্ত আমরা এমসিকিউ সমাধান করব। বাট্টা সংক্রান্ত আমরা এমসিকিউ সমাধান করব একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে। তাই আমি আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাই। আমি আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাই, দ্রুত আমরা ক্লাসে চলে যাই। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাব দ্রুত। এসএসসি অ্যাকাউন্টিং স্টোরিটা ফার্স্ট পেপার হবে, অধ্যায় হিসাবের বইসমূহ পর্ব 2। আজকে আমরা আসলে দ্বিতীয় পর্ব করব এমসিকিউ সমাধান ক্লাস। টপিক হিসাব চক্র ও বাট্টা সংক্রান্ত আমরা সমাধান করব। তাহলে আমরা সরাসরি চলে আসবো এমসিকিউতে, সেখান থেকে আমরা বেসিক নিয়ে কন্টিনিউসলি আলোচনা করব। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা বোর্ড থেকে নিয়েছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে কি বলা হয়। হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে কি বলা হয় এটি আমরা আগে জানবো। হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে বলা হয় হিসাব চক্র। হিসাব বিজ্ঞানে তোমার ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে বলা হয় মূলত হিসাব চক্র। হিসাব চক্র আসলে হিসাব চক্র হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়া। ওকে, হিসাব চক্র এটাকে আমি যদি ভাঙ্গি, আমাকে আজকে আমরা রুট লেভেল থেকে শিখবো ইনশাল্লাহ বেসিক সহ। হিসাব এটি একটা আমরা খণ্ড পাই, আমরা চক্র এটি একটা কিন্তু খণ্ড পাই। দেখো হিসাব চক্র অর্থাৎ এই চক্র বলতে সময়কে মিন করে, এই চক্র মানে সময়। তাহলে হিসাব চক্র অর্থাৎ হিসাবের সময়, অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিস যেমন সিস্টেমেটিকলি করি ঠিক তেমনইভাবে আমাদের প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংঘটিত হয় আমরা কিন্তু সিস্টেমেটিকলি এগুলো হিসাবের বহিতে লিপিবদ্ধ করি। এই সিস্টেমটাই মূলত হচ্ছে হিসাব চক্র। অর্থাৎ আমরা হিসাব চক্রের সিস্টেমের ভিত্তিতে আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানে ঘটনা থেকে সৃষ্ট লেনদেনগুলো আমরা হিসাবের বহিতে লিপিবদ্ধ করি। এখন হিসাব চক্রের মূল বিষয়টা হচ্ছে হিসাবকাল। এটা আমাকে বুঝতে হয় যে হিসাবকাল হিসাবকাল কিন্তু হিসাব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ বিষয়।
হিসাবকাল বলতে আসলে এক কথা আমরা বুঝি যে সময়ের জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি, যে সময়ের জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি বা যে সময়ের জন্য আমাদের লেনদেনগুলো হিসাবের বহিতে লিপিবদ্ধ করি, মূলত এটি হচ্ছে হিসাবকাল। এটি হচ্ছে হিসাবকাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সময়ের জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি, এটা হচ্ছে মূলত হিসাবকাল। তুমি ধরো আজকে ব্যবসা শুরু করলা, তুমি আজকে হচ্ছে তোমার 25 তারিখ, 25/10/21 সালে তুমি ব্যবসা শুরু করলা। আর ব্যবসা শুরু করে তুমি হিসাব বিজ্ঞান নিয়ম অনুযায়ী তুমি লেনদেনগুলো হিসাবের বহিতে লিপিবদ্ধ করো না। তার মানে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবসায় পরিচালনা করতেছো, হিসাবগুলো সংরক্ষণ করতেছো না। এখন তুমি যদি সঠিকভাবে হিসাবগুলো সংরক্ষণ না করো, তাহলে তুমি নির্দিষ্ট দিন পর পর তোমার যে কারবারের আর্থিক অবস্থা বা আর্থিক ফলাফল, তুমি এটি কিন্তু সঠিকভাবে নিরূপণ করতে পারবা না। আমরা ব্যবসায় করি কেন? ব্যবসা করার মূল উদ্দেশ্য কি? আমরা সবাই জানি ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। তাহলে আমি যে ব্যবসায় করতেছি, আমি মুনাফা অর্জন করতেছি না আমার ক্ষতি হচ্ছে, আমি যদি এটি প্রকৃতভাবে নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আগে একটা হিসাবকাল ফলো করতে হবে যে আমি কতদিন অন্তর অন্তর আর্থিক বিবরণী প্রস্তুত করি, আমি কতদিন অন্তর অন্তর আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় এবং একটি নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকা সম্পদ আছে এবং কত টাকার দায় আছে, এই ফলাফলটা আমি নির্ণয় করি এই আর্থিক বিবরণীতে। তাহলে আমি কতদিন পর পর আর্থিক বিবরণী প্রস্তুত করি, মূলত এই সময়কেই মিন করতেছে হিসাবকাল। আর এই হিসাব বিজ্ঞানে এই হিসাবকালটা 1 মাস, 3 মাস, 6 মাস, সর্বোচ্চ 12 মাস। হিসাব বিজ্ঞানে হিসাবকালটা 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, সর্বোচ্চ 12 মাস হতে পারে। আর এই যে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, এটা কিন্তু কন্টিনিউয়াসলি তোমার পরিবর্তিত হয়, অর্থাৎ কন্টিনিউয়াসলি অটোমেটিকলি কিন্তু চলতেই থাকে, চলমান। কারণ প্রতিষ্ঠান হচ্ছে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি কিন্তু সত্তা। তার মানে তুমি যখন একবার একটা কারবার চালু করবা, তুমি ধরে নিবা এটা অনন্তকাল জুড়ে চলবে। ওকে, যেহেতু তোমার অনন্তকাল জুড়ে চলবে, তুমি কতদিন অন্তর অন্তর আর্থিক ফলাফল নির্ণয় করো, মূলত এটাকে মিন করতেছে হিসাবকাল। সেটা তোমার 1 মাস অন্তর অন্তর হতে পারে, সেটা তোমার 3 মাস অন্তর অন্তর হতে পারে, সেটা তোমার 6 মাস অন্তর অন্তর হতে পারে, সর্বোচ্চ তোমার 12 মাস অন্তর অন্তর হতে পারে। ওকে, তাহলে এই যে আমি 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, এই যে আমি হিসাবকাল ধরতেছি, এখন 1 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক আর 12 মাস হোক, এই সময়ের মধ্যে শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত আমি যে লেনদেনগুলো সিস্টেমেটিকলি হিসেবের বহিতে সংরক্ষণ করতেছি এবং আর্থিক ফলাফল নির্ণয় করতেছি, মূলত এটাই হচ্ছে হিসাব চক্র। মূল বিষয়টা হচ্ছে এটি। ওকে, তাহলে হিসাব চক্র মানে কি? প্রত্যেকটা হিসাবকালে কন্টিনিউয়াসলি একই গতিতে আমরা কিন্তু পরিচালনা করি, অর্থাৎ লেনদেনগুলো। তাহলে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে বলা হয় হিসাব চক্র। তার মানে আমার একের উত্তর হচ্ছে ঘ। আমার একের উত্তর হচ্ছে ঘ। আমাদের একের উত্তর হচ্ছে ঘ। ওকে, এখন আমরা চলে আসব হিসাবকাল রিলেটেড আমাদের বেসিক আলোচনায়। দেখো, হিসাব চক্রের ধাপ। তাহলে আমি যেটা বললাম যে আমাদের একটি প্রতিষ্ঠানের আমরা যে আর্থিক ফলাফল নির্ণয় করি বা আর্থিক বিবরণী প্রস্তুত করি, যে সময়ের জন্য আমি আর্থিক বিবরণী প্রস্তুত করি, মূলত ওটাই হচ্ছে হিসাবকাল। ওকে, আর এই হিসাবকালের মধ্যে আমরা লেনদেনগুলো সিস্টেমেটিকলি কিভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করি, এটা কিন্তু একটা সিস্টেম। আমরা কিন্তু সবাই সিস্টেমের মধ্যে আছি। যেমন দেখো, আমরা কিন্তু শুরুতে আমরা মনে করি কিন্ডারগার্টেনে যদি পড়ে থাকি, প্লে নার্সারি পড়ছি, 1-এ পড়ছি, 2-এ পড়ছি, তারপরে কিন্তু আমরা দ্বাদশ ক্লাসে আসছি। এখন তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে আসো। এরপরে তোমরা কি করবা? তোমরা অনার্সে যাবা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বাংলাদেশ পড়ার সিস্টেমে, তারপরে তোমার মাস্টার্স করবা, তখন তোমার শিক্ষা জীবন শেষ হবে। তো তুমিও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা সিস্টেমের মধ্যে আসো। তো হিসাব বিজ্ঞানে কিন্তু একটা সিস্টেমের মধ্যে থাকে, এই সিস্টেমটাই মূলত হিসাব চক্র। ওকে, আর হিসাব চক্রের ধাপ, অর্থাৎ এই সিস্টেমটা কিভাবে আসলে ফলো হয়, তোমার কিভাবে চলে, এই জিনিসটাই মূলত ধাপকে বোঝায়, যে এই ধারাবাহিকতায় আসলে হিসাব চক্রটা পরিচালিত হয়। তাহলে হিসাব চক্রের আমার যে প্রথম ধাপ, সেটা দেখো, হিসাব চক্রের ধাপ। হিসাব চক্রের ধাপ মোট 11টি। আমি আসলে বেসিক সহ তোমাদের বুঝাবো, খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ অর্থাৎ এমসিকিউ পাবো, এবং আমাদের যে ভর্তি পরীক্ষা আছে এখানেও আমরা কিন্তু অনেকগুলো উপকৃত হব। আমাদের হিসাব চক্রের ধাপ 11টি। আমাদের মোট হিসাব চক্রের ধাপ মাথায় রাখবা যে আমাদের হিসাব চক্রের মোট ধাপ হচ্ছে 11টি। এটা একটা বৃত্তের মতো, এটা একটা বৃত্তের মতো, এই যে এটা একটা সার্কেল অর্থাৎ বৃত্তের মতো। তারপর প্রত্যেকটা হিসাবকালে এই বৃত্ত থেকে শুরু হয়, এটা 1, এখান থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
এই দেখো একটু ইয়া হয়ে গেল, এখানে একটা দিলাম, এখানে একটা, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10, এই 11। প্রত্যেক বছর এই চক্রটা কিন্তু ফলো হয়। এখান থেকে আমি এখানে যাবো, 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 এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে যাবো। এটাকে কিন্তু আমি ওভারটেক করতে পারবো না, এটা একটা আমার সিস্টেমেটিকলি আমি কিন্তু করি। এখন আমার প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। আমরা সবাই জানি যে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য ঘটনার সৃষ্টি হয়, আমরা কিন্তু সবাই জানি। তুমি যদি তোমার কোনো বন্ধু ব্যবসায়ী থাকে, তোমরা যেহেতু ইন্টার লেভেলে পড়তেছো, দেখবা তোমার অনেক বন্ধু কিন্তু এখন ব্যবসা করতেছে। তুমি যদি তার দোকানে গিয়ে বসো, তুমি প্র্যাকটিক্যালি বুঝবা। তুমি যদি একটা দোকানে সারাদিন সময় কাটাও, দেখবা একটা দোকানে বা একটা প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনার সৃষ্টি হয়। ওকে, এই অসংখ্য ঘটনাগুলো আসলে দুই প্রকার। হিসাব বিজ্ঞানের ঘটনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। যেগুলো আর্থিক ঘটনা সেগুলো হচ্ছে মূলত লেনদেন। তাহলে আমরা একটি প্রতিষ্ঠানে প্রতিদিন কি করি, ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করি। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানে হিসাব চক্রের প্রথম ধাপ। তাহলে আমার যদি হিসাব চক্রটা বা হিসাব কালটা 12 মাস হয়, 12 মাস যদি হিসাব কাল আমার হয়, হিসাব কাল হচ্ছে 12 মাস, তাহলে আমি প্রতিদিন ওই 12 মাসের প্রতিদিন আমি কি করি, ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করি। এটা কিন্তু প্রতিদিন আমার ডেইলি হয়, এটা ডেইলি রুটিন। তাহলে আমাদের কারবারেতে প্রতিদিন ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, এই ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন নহে এটা আমি চিহ্নিত করি। যেটি লেনদেন নহে সেটা আমি হিসাবের বইতে লিপিবদ্ধ করি না, যেটি লেনদেন সেটা আমি হিসাবের বইতে লিপিবদ্ধ করি। এটা কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যদি কোনো দোকানে যাও, দোকানে গেলেই বুঝতে পারবা। ওকে, তাহলে প্রথম ধাপে আমরা কি করি, আমরা ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করি, অর্থাৎ ইভেন্ট আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, এটা হচ্ছে হিসাব চক্রের প্রথম ধাপ। ওকে, ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করার পর দ্বিতীয় ধাপে এসে আমরা কি করি, ওই লেনদেনগুলোকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করি। এটা হচ্ছে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। তাহলে আমি কি করলাম, প্রথমে ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করলাম, চিহ্নিত করার পর আমি কি করতেছি, চিহ্নিতকৃত লেনদেনগুলো আমরা হিসাবের বহিতে লিপিবদ্ধ করতেছি। আর হিসাবের বহিতে লিপিবদ্ধ করা মানে হিসাব বিজ্ঞানে এটাকে বলা হয় জাবেদাভুক্তকরণ। জাবেদাভুক্তকরণ মানেই আমরা কি করতেছি, হিসাবের বহিতে লিপিবদ্ধ করতেছি। তাহলে প্রথম ধাপে আমি শনাক্ত করতেছি। দ্বিতীয় ধাপে আমি কি করতেছি, লিপিবদ্ধ করতেছি। তাহলে প্রথম ধাপে আমি লেনদেনগুলো ঘটনা থেকে লেনদেনগুলো শনাক্ত করতেছি, দ্বিতীয় ধাপে আমি কি করতেছি, শনাক্তকৃত লেনদেনগুলো হিসাবের ভিতরে লিপিবদ্ধ করতেছি, মানে জাবেদা করতেছি। তারপরে আমি কি করতেছি, আমরা খতিয়ানে পোস্টিং করতেছি, খতিয়ানভুক্ত করতেছি, অর্থাৎ শ্রেণীবদ্ধকরণ, যেটাকে আমি সংক্ষেপে বলি শ্রেণীবদ্ধকরণ করতেছি। এটা আমি বলতেছি শ্রেণীবদ্ধকরণ। এখন আমি প্রতিদিন শনাক্ত করি, আমি প্রতিদিন লিপিবদ্ধ করি, আমি প্রতিদিন শ্রেণী করি। এই যে কাজটা আছে এটা কিন্তু আমাদের ডেইলি অর্থাৎ প্রতিদিন হয়। এটা হচ্ছে প্রতিদিন হয়, একটা হিসাবকালে প্রতিদিন হয়, এটা প্রতিদিন করি। প্রথম যে আমাদের হিসাব চক্রের ধাপ আছে তিনটি, লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ বা জাবেদাভুক্তকরণ, শ্রেণী বিন্যস্তকরণ বা খতিয়ানভুক্তকরণ, এই তিনটা ধাপের সমষ্টিকে বলা হয় হিসাব রক্ষণ প্রক্রিয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার প্রতিদিন যে কাজগুলো করতেছি, আমি প্রতিদিন লেনদেন শনাক্ত করি, প্রতিদিন শনাক্তকৃত লেনদেনগুলো হিসাবের বহিতে লিপিবদ্ধ করি। আর হিসাবের বহিতে যখন লিপিবদ্ধ করি, আমরা দুতরফা দাখিলার নিয়ম অনুযায়ী আসলে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, ডেবিট আর ক্রেডিট নির্ণয় করি। আমরা যে জাবেদা করি, জাবেদার মূল থিমটা কি, আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমি হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করি। আর আমি যখন জাবেদাভুক্ত করি বা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, আমাদের ওখানে কিন্তু স্বতন্ত্র হিসাব আছে, এক একটা স্বতন্ত্র হিসাব আছে, যেমন মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, এইভাবে কিন্তু অসংখ্য আমি হিসাবের নাম পাই। আর এই প্রত্যেকটা হিসাবের নামে আমি কি করি, 3 নম্বর ধাপে এসে, যেমন কম্পিউটারে তোমরা ফোল্ডার করো না, তুমি কি করো, প্রত্যেকটা হিসাবের নামে এক একটা করে ফোল্ডার করো। এই ফোল্ডার করা মানেই হচ্ছে আসলে শ্রেণী বিন্যাসকরণ। তারপরে আমি যে মূলধন হিসাব পাইলাম, ক্রয় হিসাব পাইলাম, বিক্রয় হিসাব পাইলাম, এভাবে একটি হিসাবও যাতে বাদ না যায়, স্বতন্ত্র, এই প্রত্যেকটা হিসাবের নামে আমি কিন্তু এক একটা ফোল্ডার করি। ফোল্ডার করে উপরে আমরা নামকরণ করি যে এই ফোল্ডারটার নাম হচ্ছে মূলধন হিসাব, এই ফোল্ডারটার নাম হচ্ছে ক্রয় হিসাব, এই ফোল্ডারটার নাম হচ্ছে বিক্রয় হিসাব, এই ফোল্ডারটার নাম হচ্ছে বেতন হিসাব। এইভাবে কিন্তু আমি শ্রেণী বিন্যস্ত করি। ওকে, এখন যখনই লেনদেনটা সংগঠিত হয়, ক্রয়, বিক্রয়, মূলধন, বেতন, তখনই আমি কি করি, ওই ফোল্ডারে জাবেদা থেকে ট্রান্সফার করি। তার মানে আমরা এই ফোল্ডারটা ওপেন রাখি, মুখটা খোলা রাখি। এই ফোল্ডারটার মুখটা কিন্তু খোলা থাকে, এই ফোল্ডারটার মুখ বন্ধ হয় হিসাব করে শেষের দিন। তারপরে আমার যদি হিসাবকাল 12 মাস হয়, 12 মাস যদি হয়, সেই ক্ষেত্রে ডিসেম্বর 31 হিসাবকাল শেষের দিন, এই ডিসেম্বর 31 তারিখে এই ফোল্ডারটার মুখ আমি বন্ধ করে দিই ব্যালেন্স সিডি নির্ণয়ের মাধ্যমে। তার মানে আমি কিন্তু জের নির্ণয় করি। ক্লিয়ার? তাহলে আমরা
ঘটনা থেকে লেনদেন শনাক্ত করে, তারপরে শনাক্তকৃত লেনদেন জাবেদাভুক্ত করে, তারপরে আমি কি করি, খতিয়ানে পোস্টিং করি বা ফোল্ডারে স্থানান্তর করি। ক্লিয়ার? এই 3টা কাজ আমরা প্রতিদিন করি। যেহেতু আমি প্রতিদিন করি তাই এই 3টা কাজকে বলা হয় হিসাব রক্ষণ প্রক্রিয়া বা লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। মূলত 4 নম্বর প্রক্রিয়া থেকে আমার হিসাব বিজ্ঞান শুরু হয়। 4 নম্বর প্রক্রিয়া থেকে কি হয়, হিসাব বিজ্ঞান শুরু হয়। তাহলে দ্বিতীয় ধাপটাকে বলা হয় লিপিবদ্ধকরণ বা জাবেদাভুক্তকরণ। তৃতীয় ধাপটাকে বলা হয় শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ানভুক্তকরণ। আর হিসাবের সকল বইয়ের রাজা হচ্ছে খতিয়ান। খতিয়ান প্রত্যেকটা হিসাবকে সংরক্ষণ করতেই হবে। ওকে, তারপরে 4 নম্বর ধাপ আছে আমাদের রেওয়ামিল প্রস্তুতকরণ বা সংক্ষিপ্তকরণ। এই পাশের নামগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু নৈবিত থেকে আসবে। যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে আসলে আমি কি বলতেছি, আর হিসাবে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া মানে কি, জাবেদা করা। শ্রেণীবিন্যস্তকরণ প্রক্রিয়া মানে কি, খতিয়ানে পোস্টিং করা। তারপরে সংক্ষিপ্তকরণ মানে কি, আসলে রেওয়ামিল প্রস্তুত করা। তাহলে আমি যে 4 নম্বর ধাপের রেওয়ামিল প্রস্তুত করব, এখন আমরা জানবো রেওয়ামিল আমরা কেন প্রস্তুত করি। রেওয়ামিল আমরা কেন প্রস্তুত করি? এই যে আমরা প্রতিদিন যে কার্যক্রমগুলো করতেছি, এই কার্যক্রমগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আসলে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। রেওয়ামিল প্রস্তুত করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শনাক্ত, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, এই যে 3টা কাজ আমি প্রতিদিন করলাম, এই 3টা কাজের প্রক্রিয়া আমার সঠিক না ভুল এটাকে জাস্টিফাই করার জন্য আমরা করি রেওয়ামিল। তাহলে রেওয়ামিল করার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কোনগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করা? আমি প্রতিদিন যেগুলো করতেছি। আর আমি গাণিতিক শুদ্ধতা যাচাই করবো কবে? হিসাব করার শেষের দিন। তার মানে আমার 3 থেকে যে ধাপগুলো শুরু হবে 11 পর্যন্ত, এটা সবগুলো হবে হিসাব করার শেষের দিন। দেখো 1, 2, 3 এগুলো হবে প্রতিদিন, 1, 2, 3 এগুলো হবে প্রতিদিন। তারপরে 4 থেকে আমাদের বাকি যে 11 পর্যন্ত ধাপগুলো আছে, 4 থেকে 11 মাথায় রাখবা, এগুলো আমরা করব হিসাব করার শেষের দিন। এগুলো আমরা কি করব, হিসাবকালের শেষের দিন প্রস্তুত করব। মূল বিষয়টা কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা রেওয়ামিল যে করি, রেওয়ামিল করার মূল উদ্দেশ্য কি? রেওয়ামিল করার মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ, যেটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ। ক্লিয়ার? তাহলে এই যে আমি সংক্ষিপ্তকরণ করলাম বা রেওয়ামিল প্রস্তুত করলাম, রেওয়ামিল প্রস্তুত করার পর আমরা কিন্তু 5 নম্বর ধাপে করি সমন্বয় দাখিলা। এখন আমরা একটু সামারি টানবো যে আমরা সমন্বয় দাখিলা কেন প্রস্তুত করি। আমি এখন মেসেজগুলো দেখতেছি না, আমি কথাগুলো শেষ করে তারপরে মেসেজগুলো দেখতেছি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো। এখন আমরা করতেছি সমন্বয় দাখিলা। তাহলে দেখো, আমরা ধারাবাহিক প্রক্রিয়াকে গাণিতিক শুদ্ধতার আওতায় আনার জন্য আমি কিন্তু উদ্দেশ্যে রেওয়ামিল প্রস্তুত করার মূল উদ্দেশ্য এই যে আমরা 3টে ধাপ যে প্রতিদিন করলাম, এটি গাণিতিকভাবে শুদ্ধ কি না এটি জাস্টিফাই করার জন্য রেওয়ামিল করলাম। ওকে, আর রেওয়ামিল প্রস্তুত করার পর আমরা যদি দেখি যে কিছু হিসাব বা কিছু লেনদেন রেওয়ামিলে অন্তর্ভুক্তকরণে বাদ গেছে, এমনটি কিন্তু হবে। তুমি যেমন আর্থিক বিবরণী যে প্রস্তুত করো বা কার্যপত্র যে প্রস্তুত করো, দেখবা তোমাদের প্রশ্নে রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় আছে, ওগুলোকে বলা হয় কিন্তু সমন্বয়। আর ওগুলোর জন্য যে জাবেদা করি এগুলোকে বলা হয় সমন্বয় জাবেদা। তাহলে এখন আমি যদি তোমাকে বলি সমন্বয় জাবেদা করার মূল উদ্দেশ্য কি, কেন আমি সমন্বয় জাবেদা করি, তো সমন্বয় জাবেদা করার মূল উদ্দেশ্য এই যে আমি রেওয়ামিল প্রস্তুত করলাম, রেওয়ামিল প্রস্তুত করার পর আমি যদি দেখি কিছু হিসাব লিপিবদ্ধকরণে বাদ গেছে, আমার ডেবিট লিপিবদ্ধকরণে বাদ গেছে বা কোনো ক্রেডিট লিপিবদ্ধকরণে বাদ গেছে বা পুরো লেনদেন লিপিবদ্ধকরণে বাদ গেছে, মূল বিষয়টা এটি। আমি রেওয়ামিল প্রস্তুত করার পর যদি দেখি এই জিনিসটা, তাহলে যদি ওই হিসাব বা ওই লেনদেন লিপিবদ্ধকরণে বাদ যায়, তাহলে আমি কি 4 নম্বর ধাপকে শুদ্ধ রেওয়ামিল বলবো? তাহলে মানে কি গাণিতিক শুদ্ধতা কি সঠিক হয়েছে? কি বলবা তুমি বলবা স্যার গাণিতিক শুদ্ধতা আমার সঠিক হয়নি। কেন হয়নি? কারণ এই লেনদেনগুলো হিসাবভুক্তকরণে বাদ গেছে বা এই হিসাবটি হিসাবভুক্তকরণে বাদ গেছে, তুমি এটি বলবা কিন্তু 100%। ওকে, তাহলে এখন আমার করণীয় কি? আমি তো রেওয়ামিল অলরেডি করে ফেলছি, তার মানে আমি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল করে আমি বন্ধ করে দিছি। এখন আমার করণীয় কি? এখন করণীয় আছে এটাকে সংশোধন করার জন্য, তার মানে আবার আমি এই জাবেদায় চলে আসবো। এখন আমি তো এটা সাধারণ জাবেদায় করছি, এখানে কিন্তু আমি ফিরে আসতে পারবো না, এটা তো ডেইলি প্রক্রিয়া, অর্থাৎ প্রতিদিন আমি করি। তার উপায় কি? আমি হিসাবকালের শেষের দিন এই সাধারণ জাবেদার ন্যায় আমি সমন্বয় জাবেদা প্রস্তুত করব। তো সমন্বয় জাবেদা প্রস্তুত করার মূল উদ্দেশ্য কি? হিসাবকাল শেষে যে হিসাবগুলো বা যে লেনদেনগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্তকরণে বাদ গেছে, রেওয়ামিলে অন্তর্ভুক্তকরণে বাদ গেছে, আমি আবারও বলতেছি যে হিসাবকালের শেষের দিন আমি যখন রেওয়ামিল প্রস্তুত করার পর জাস্টিফাই করব শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত যে কোনো হিসাব লিপিবদ্ধকরণে বাদ গেছে কিনা, কোনো লেনদেন লিপিবদ্ধকরণে বাদ গেছে কিনা। আর রেওয়ামিল প্রস্তুত করার পরে আমি যদি ও ধরনের হিসাব বা লেনদেন পাই, এগুলোকে পুনরায় লিপিবদ্ধ করার জন্য আমরা মূলত সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা প্রস্তুত করি। তাহলে আমি আবারও বলতেছি যে এটি হিসাবকালে, সারা হিসাবকালের কোনো লেনদেন যদি হিসাবভুক্তকরণে বাদ পড়ে যায়, কোনো হিসাব যদি হিসাবভুক্তকরণে বাদ পড়ে যায়, এগুলোকে পুনরায় হিসেবের বহিতে লিপিবদ্ধ করার জন্য আমরা মূলত সমন্বয় দাখিলা করি। ক্লিয়ার একবারে?
এখন যেহেতু আমি সমন্বয় দাখিলা করলাম, এগুলো তো আবার তোমাকে রেওয়া মিলে পোস্টিং করতে হবে। তাহলে এই রেওয়া মিলে কি তুমি পোস্টিং করতে পারবা? কারণ আমি তোমাকে কি বললাম, এটা ধারাবাহিক প্রক্রিয়া। তোমাকে একের পর দুই, দুইয়ের পর তিন, তুমি কিন্তু উপরে আর উঠতে পারবা না, তোমাকে নিচে নামতে হবে। তুমি কিন্তু আর এগুলো রেওয়া মিলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে পারবে না, অর্থাৎ 4 নম্বর ধাপে অন্তর্ভুক্ত করতে পারবা না। তাহলে এখন করণীয় কি? এখন যেহেতু আমি সমন্বয় দাখিলা প্রস্তুত করছি, এই রেওয়া মিলটাকে আমার ভুল, এটা শুদ্ধ রেওয়া মিল না। এই জন্য আমি এখন কি করব, সমন্বয় দাখিলা বিবেচনা করে ওটা সহ এই রেওয়া মিল এবং সমন্বয় দাখিলা বিবেচনা করে আমি সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করব। তাই সমন্বিত রেওয়া মিল মানে এটি শুদ্ধ রেওয়া মিল। এখন আমরা কিন্তু শুদ্ধ রেওয়া মিল পাইলাম। ক্লিয়ার? তাহলে তোমরা জানাবে ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও বুঝতেছো কিনা, বিষয়গুলো বুঝতেছো কিনা একটু তোমরা দ্রুত জানাও। আজকে খুবই গুরুত্বপূর্ণ, আমি একবারে বেসিক অ্যাকাউন্টিং একেবারে খুব ইজিলি তোমাদের খুব ইজিলি এবং 100% সঠিক জিনিসটা আসলে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি। তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও। আমি যতটুকু বুঝালাম এটি ক্লিয়ার কিনা দ্রুত জানাও, যে সমন্বয় জাবেদা পর্যন্ত ক্লিয়ার কিনা, আর সমন্বয় জাবেদা আমরা কেন প্রস্তুত করি এটি ক্লিয়ার কিনা। হ্যাঁ, তামিম আহমেদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দ্রুত তোমরা জানাও। তোমরা অনেকেই মেসেজ করছে, আসলে আমি দেখতে পারি নাই, এই জন্য আমি খুব দুঃখিত। আসলে আমি যদি আসলে মেসেজ একটু মনোযোগ দেয়, আসলে আমার ক্লাসে একটু সমস্যা হয়। আমি ইনশাল্লাহ মেসেজও দেখবো, কোনো সমস্যা নাই। তাহলে ক্লিয়ার কিনা জানাও, তোমরা ক্লিয়ার কিনা তোমরা জানাও। জিদান জি ক্লিয়ার, ওকে। জেরিন জি স্যার ক্লিয়ার, বরকুতুল্লাহ খান জি ইয়েস ক্লিয়ার, সজীব ক্লিয়ার, ওকে। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আসলাম সমন্বিত রেওয়া মিল। সমন্বিত রেওয়া মিল আমরা কেন প্রস্তুত করতেছি? এই যে আমাদের অশুদ্ধ রেওয়া মিলটা ছিল, এই অশুদ্ধ রেওয়া মিলকে সমন্বয় জাবেদা দ্বারা শুদ্ধ করার জন্য আমি সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করতেছি। ওকে, এখন সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করার পর আমরা কিন্তু 1 2 3 4 5 6 পর্যন্ত এগুলো কিন্তু আমাদের আবশ্যিক ধাপ। আমাদের হিসাব চক্রের ধাপ 11টি, তার মধ্যে আবশ্যিক 9টি, ঐচ্ছিক 2টি। ঐচ্ছিক মানে বাধ্যতামূলক না, করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। এখন সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করার পর আমরা কার্যপত্র প্রস্তুত করি। সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করার পর আমরা কার্যপত্র প্রস্তুত করি। দেখো, সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করার পর আমরা মূলত কার্যপত্র প্রস্তুত করি। দেখো, কার্যপত্র যে প্রস্তুত করি, কার্যপত্র প্রস্তুত করার মূল উদ্দেশ্য এটা হচ্ছে খসড়া কার্যপত্র। কার্যপত্র এটি আসলে আমাদের একটা রাফ, এটা হচ্ছে রাফ, খসড়া এটা একটা আমাদের কিন্তু খসড়া তালিকা। এটা কিন্তু আমাদের খসড়া, আমাদের রাফ করি আমরা। আমরা দেখবা যে কোনো প্রশ্নে কোনো ম্যাথ যদি আমরা আটকিয়ে যাই, আমরা কিন্তু শেষের পেজে গিয়ে রাফ করি। ঠিক তেমনইভাবে কার্যপত্র একটা রাফ বা একটা সামারি। এই সামারিটা তৈরি করি আমি আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে, যাতে আমরা শুদ্ধভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারি। তার মানে আর্থিক বিবরণীকে সহায়তা প্রদান করার জন্য আমরা মূলত কার্যপত্র প্রস্তুত করি। এই জন্য এই ধাপটি আমাদের ঐচ্ছিক। এই ধাপটি আমার কি? ঐচ্ছিক। এই ধাপটি আমার ঐচ্ছিক, অর্থাৎ প্রস্তুত করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। মূলত আমরা কার্যপত্র প্রস্তুত করি আসলে সামারি টানার জন্য। আসলে এই সামারিটা আর্থিক বিবরণী প্রস্তুতকরণে সহায়তা প্রদান করে, মূল বিষয়টা এটি। আর আমরা কার্যপত্র প্রস্তুত করি কখন? 7 নম্বর ধাপে। কার্যপত্র প্রস্তুত করি কখন? 7 নম্বর ধাপে, অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে। আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে। তাহলে তারপরে আমরা প্রস্তুত করি 8 নম্বর ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। দেখো, তারপরে আমরা প্রস্তুত করি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য কি? আমরা যে হিসাব চক্রের যে তোমার সিস্টেমেটিকলি যে হিসাবগুলো আমরা সংরক্ষণ করতেছি, আমার মূল হচ্ছে আর্থিক বিবরণী। আসলে আমাদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী প্রস্তুতির জন্যই কিন্তু আমরা সিস্টেমেটিকলি শুদ্ধভাবে আমরা কিন্তু হিসাবের বহিতে লিপিবদ্ধ করতেছি এই ক্রম অনুসারে। তাহলে আমার কেন্দ্রবিন্দু হচ্ছে আর্থিক বিবরণী। আমার কেন্দ্র কি? আর্থিক বিবরণী। কারণ তুমি যে ব্যবসা করতেছো, তুমি যদি আর্থিক বিবরণী সঠিকভাবে প্রস্তুত করতে না পারো, তাহলে তুমি বুঝতে পারবা না তোমার প্রতিষ্ঠানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, প্রকৃত লাভ বা ক্ষতি, অর্থাৎ আর্থিক ফলাফল তুমি নিরূপণ করতে পারবা না। তুমি হিসাবকাল শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ সঠিকভাবে নিরূপণ করতে পারবা না। তুমি নির্দিষ্ট তারিখে, অর্থাৎ হিসাবকালের শেষের দিনে তোমার কারবারে মোট কত টাকা সম্পদ আছে, মোট কত টাকা দায় আছে, তুমি এটিও সঠিকভাবে নিরূপণ করতে পারবা না। তো তুমি যদি একজন ব্যবসায়ী হও, তাহলে তোমার ব্যবসার মালিক হিসেবে তোমাকে যে জানতে হবে তোমার এই হিসাবকাল শেষে তোমার কারবারে নিট মুনাফা কত বা নিট ক্ষতি কত, এটা তোমাকে জানতে হবে। তোমার হিসাবকাল শেষের দিনে এই হিসাবকাল পর্যন্ত তোমার সমাপনী মালিকানা সত্ত্ব কত, অর্থাৎ তোমার সম্পদের উপর অধিকার কত টাকার উপর আছে, এটা তোমাকে জানতে হবে। এবং হিসাবকালের শেষের দিনে তোমার কারবারে মোট কত টাকা সম্পদ আছে, মোট কত টাকা দায় আছে, এটি কিন্তু তোমাকে জানতে হবে।
তুমি যদি এগুলো সঠিকভাবে জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই হিসাব চক্রের ক্রম 100% ফলো করতে হবে। তাহলে আমার হিসাব চক্রের মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ হিসাব সংরক্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সঠিকভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করা। কারণ আর্থিক বিবরণী প্রস্তুত না করলে আমি কিন্তু আসলে এই জিনিসগুলো ক্লিয়ার হব না বা ক্লিয়ারলি নির্ণয় করতে পারবো না। ক্লিয়ার একবারে? এখন আমরা চলে আসবো 9 নম্বর ধাপে, সমাপনী দাখিলা। এই যখন সমাপনী দাখিলা চলে আসলাম, সমাপনী দাখিলা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমাপনী দাখিলা। এখন আমাকে জানতে হবে যে আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমি সমাপনী দাখিলা প্রস্তুত করব, সমাপনী দাখিলাতে আমি কি দ্বারা প্রস্তুত করব বা সমাপনী দাখিলাতে প্রস্তুত করব এলিমেন্ট কি সমাপনী দাখিলা আমি খুব সহজে বুঝাবো। সমাপনী দাখিলা, আমাদের সমাপনী দাখিলা আমরা প্রস্তুত করি, সমাপনী দাখিলা আমরা প্রস্তুত করি অস্থায়ী হিসাব দ্বারা, অস্থায়ী হিসাব দ্বারা, অস্থায়ী হিসাব দ্বারা, মাথায় রাখবা। তাহলে আমরা সমাপনী অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমরা সমাপনী দাখিলা কিন্তু প্রস্তুত করি 9 নম্বর ধাপে। এটা কিন্তু আবশ্যিক ধাপ, এটা বাধ্যতামূলক প্রস্তুত করতেই হবে। এখন আমরা সমাপনী দাখিলা কি হিসাবগুলো দ্বারা প্রস্তুত করি? আসলে আমরা সমাপনী দাখিলা প্রস্তুত করি অস্থায়ী হিসাব দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে অস্থায়ী হিসাব কোনগুলো? প্রশ্ন হচ্ছে এটি যে হিসাবগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ। মাথায় রাখবা যে অস্থায়ী হিসাব কোনগুলো, তোমরা এই জিনিসগুলো নোট করে রাখবা। আমি কিন্তু তোমাদের যখন পোস্ট করছি আমার পেজে যে আজকে কোন টপিকের উপর আমি ক্লাস করাবো তোমাদের কিন্তু বলছিলাম খাতা কলম নিয়ে রেডি থাকবা। আর অবশ্যই তোমরা যারা নোট করতেছো তোমরা আমার যে ফেসবুক গ্রুপ আছে বিজনেস স্টাডি স্কুল, তোমরা অবশ্যই পোস্ট করবা কারা কিভাবে নোট করছো। তোমরা অবশ্যই তোমাদের পোস্ট আমি আশা করতেছি যে তোমরা নোট করছো কিনা তোমরা অবশ্যই পোস্ট করবা। তাহলে সমাপনী দাখিলা আমি যে প্রস্তুত করব, সমাপনী দাখিলা প্রস্তুত করবো কি দ্বারা, এর এলিমেন্ট কি? সমাপনী দাখিলা প্রস্তুত করবো অস্থায়ী হিসাব দ্বারা। কি দ্বারা? অস্থায়ী হিসাব দ্বারা। আর অস্থায়ী হিসাব কোনগুলো? অস্থায়ী হিসাব কোনগুলো এটা আমাকে মাথায় রাখতে হবে। অস্থায়ী হিসাব কোনগুলো? তাহলে অস্থায়ী হিসাব হচ্ছে যে হিসাবগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ। মাথায় রাখবা যে হিসাবগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ এগুলো অস্থায়ী হিসাব। তাহলে আমি আবারও বলতেছি যে হিসাবগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ এগুলো অস্থায়ী হিসাব। এখন আমি সহজে মনে রাখবো কিভাবে যে কোনগুলো অস্থায়ী হিসাব? এটা সহজে একটি টেকনিক আছে। আমরা সবাই জানি মৌলিক হিসাব সমীকরণ A সমান L প্লাস OE। আর ওই মানেই কিন্তু আসলে সি ক্যাপিটাল, ওই মানেই কিন্তু সি, ওই মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের মূল উপাদান কিন্তু সি। ওকে, তাহলে আমরা সবাই জানি যে মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে A সমান L প্লাস OE। এই হিসাব সমীকরণ ব্যতীত অন্য যে আইটেমগুলো আছে যেমন হিসাব সমীকরণের মধ্যে, মৌলিক হিসাব সমীকরণের মধ্যে আমরা কিন্তু ই দেখাচ্ছি না, আমরা কিন্তু আর দেখাচ্ছি না, আমরা কিন্তু ডি দেখাচ্ছি না। এই ই আর ডি এটা মূলত পরিবর্তন করে ওই কে অর্থাৎ ক্যাপিটালকে সি কে। ওকে, তাহলে আমরা যে হিসাব সমীকরণের মধ্যে ই, মৌলিক হিসাব সমীকরণের মধ্যে আর ডি দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না জানো? কারণ এগুলো অস্থায়ী হিসাব। এগুলোকে আমরা মূলত প্রত্যেকটা হিসাব করে শেষের দিন সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেই। তাহলে খুব সহজে মাথায় রাখবা যে আমাদের মৌলিক হিসাব সমীকরণ আমি আবারও বলতেছি A সমান L প্লাস ওই, ওই মানে কিন্তু সি, ওই মানে কি সি। তাহলে আমাদের মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এটি। এই মৌলিক হিসাব সমীকরণের মধ্যে আমি কিন্তু বিবেচনায় আনলাম না ব্যয়কে, আয়কে, উত্তোলনকে। এই ব্যয়, আয়, উত্তোলন এগুলো অস্থায়ী হিসাব, এগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়। এগুলোকে কি করতে হয়? হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়। এই হিসাবগুলোর জের পরবর্তী হিসাবকালে স্থানান্তর হয় না। কেন হয় না? কারণ এই হিসাবগুলোর জের একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ, একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ। এই হিসাবগুলোকে আমি কি করি? সমাপনী দাখিলা প্রস্তুত করার মাধ্যমে বন্ধ করে দেই, মানে জিরো করে দেই। যেমন আমরা সবাই জানি ব্যয় মানেই ডেবিট, ব্যয় মানেই কি? ব্যয় মানেই ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট হয়। আর ব্যয়কে বন্ধ করার জন্য আমি ব্যয়কে আবার ক্রেডিট করি। তাহলে ডেবিট আর ক্রেডিট কাটা গিয়ে শূন্য হয়ে গেল, তাহলে জিরো হয়ে গেল, মানে কি? ওটা বন্ধ হয়ে গেল, যাতে পরবর্তী হিসাবকালে ওটা স্থানান্তর না হয়। মূল বিষয়টা এটি। তাহলে আমি আবারও বলতেছি যে আমরা অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করার জন্য হিসাবকাল শেষে আমরা সমাপনী দাখিলা প্রস্তুত করি। তাহলে অস্থায়ী হিসাব কোনগুলো? একটি হিসাবকালে যে ব্যয়গুলো সংগঠিত হয় এগুলো অস্থায়ী হিসাব, একটি হিসাবকালে যে আয়গুলো সংগঠিত হয় এগুলো অস্থায়ী হিসাব, প্রতিষ্ঠান থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে যে টাকা উত্তোলন করে বা যে পণ্য উত্তোলন করে এটি অস্থায়ী হিসাব। এই তিনটা হিসাবকে আমরা মূলত কি করি? হিসাবকাল শেষে সমাপনী দাখিলা প্রস্তুত করার মাধ্যমে আমরা বন্ধ করে দেই। আর আমি যদি দ্বিতীয় পত্রের চিন্তা করি, এটা কিন্তু আমি এক মালিকানা কারবারের ক্ষেত্রে বললাম এগুলো অস্থায়ী হিসাব। আর আমি যদি দ্বিতীয় পত্রের কথা চিন্তা করি, আমরা যে
সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি। সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে আবার যে যে আইটেমগুলো নিয়ে আসি, যেমন প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর, লভ্যাংশ প্রদান, এগুলো কিন্তু অস্থায়ী হিসাব, এগুলোকেও কিন্তু আমাকে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়। ক্লিয়ার একদম? এই বন্ধ, এই যে দ্বিতীয় পত্রে আমরা আয়কর, লভ্যাংশ প্রদান, এগুলোও কিন্তু আমরা সমাপনী দাখিলের মাধ্যমে একবারে বন্ধ করে দিই, কারণ এগুলো পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা যাবে না। ওকে, এটি ক্লিয়ার। এখন আমরা চলে আসব এখন আমরা চলে আসব 10 সমাপনী পরবর্তী রেওয়ামিল। এখন দেখো সমাপনী পরবর্তী রেওয়ামিল, অর্থাৎ সমাপনী পরবর্তী রেওয়ামিল বলতে আমি সমাপনী জাবেদার মাধ্যমে কিন্তু ERD বন্ধ করে দিলাম, সমাপনী দাখিলার মাধ্যমে কিন্তু বন্ধ করে দিলাম, মানে ওগুলোর কিন্তু জের নাই। এখন আমার এখানে বলতেছে সমাপনী পরবর্তী রেওয়ামিল, তো সমাপনী পরবর্তী রেওয়ামিল মানে হিসাব সমীকরণ। এই দেখো মূল থিমটা, তার মানে আমি সমাপনী পরবর্তী রেওয়ামিল এই হিসাব সমীকরণ এলিমেন্ট দ্বারা প্রস্তুত করি, তাহলে এটা হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়ামিল। সমাপনী পরবর্তী পরবর্তী রেওয়ামিল, খুব সহজেই। তাহলে আমাদের যে হিসাব সমীকরণের মৌলিক উপাদানগুলো আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের জের দ্বারা আমরা সমাপনীর পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করি, এটিও আমার আবশ্যিক, এটিও আমার আবশ্যিক। তো সমাপনী পরবর্তী রেওয়ামিলে আমরা কি স্থানান্তর করি বা কি লিপিবদ্ধ করি? আমরা মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী আমরা সম্পদের জের সমাপনী জের, দায়ের সমাপনী জের, মালিকানা সত্ত্বের সমাপনী জের দ্বারা আমরা সমাপনী পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করি। আর আমাদের সমাপনী দাখিলে তো বন্ধ হয়ে গেল, আমার ডি বন্ধ হয়ে গেল, আর বন্ধ হয়ে গেল, তবে এই জেরগুলো আর সমাপনী পরবর্তীতে রেওয়ামিলে আমরা স্থানান্তর করব না। ক্লিয়ার একদম? ওকে, এখন এই এর মধ্যে আবার বিপরীত সম্পদ আছে, এর মধ্যে আবার বিপরীত দায় আছে, এগুলো কিন্তু সমাপনী পরবর্তী রেওয়ামিলে আমরা স্থানান্তর করব। এখন সর্বশেষ ধাপ হচ্ছে 11 বিপরীত দাখিলে, এটি ঐচ্ছিক, আবশ্যিক না। তাহলে আমরা যদি হিসাব চক্রটা ফলো করি বা লক্ষ্য করি, আমরা হিসাব চক্রের ধাপ পাবো মোট 11টি। এই 11টির মধ্যে 2টি হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে কার্যপত্র, এগুলো কিন্তু এমসিকিউতে লাগবে, একটা হচ্ছে কার্যপত্র আর হচ্ছে বিপরীত দাখিলা, একটা হচ্ছে কার্যপত্র আর হচ্ছে বিপরীত দাখিলা। আর বিপরীত দাখিলাকে বন্ধ করি, এটার উপর আমি একদিন ক্লাস নিব যে আমরা কোনগুলোর জন্য আসলে বিপরীত দাখিলা করি। যে হিসাবগুলো পরবর্তী হিসাবকালে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে, অর্জিত হবে, পরিশোধিত হবে, আদায় হবে, মূলত এই হিসাবগুলোর জন্য আমরা বিপরীত দাখিলা প্রস্তুত করি। এটার উপর আমি একদিন একটা ক্লাস করাবো, এটি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে অনার্স লেভেলদের জন্য। অনার্স লেভেলে বিপরীত দাখিলা 100% করতে হয়, ইন্টারমিডিয়েটে কিন্তু অতটা এটার গুরুত্ব নাই। তারপরে কিন্তু আমরা যখন এমসিকিউ করবো বিশ্ববিদ্যালয়ের জন্য, তখন কিন্তু বিপরীত দাখিলা লাগে। কার বিপরীত দাখিলা হবে? ওকে, তাহলে বিপরীত দাখিলা হচ্ছে 11 নম্বর ধাপ, এটি হচ্ছে ঐচ্ছিক ধাপ, তার মানে এটা আবশ্যিক না। তাহলে আমরা এইভাবে একটা হিসাবকালে হিসাব চক্রের একজন প্রশ্ন করছো, হিসাব চক্রের ধাপ কয়টি? হিসাব চক্রের ধাপ হচ্ছে তোমার হচ্ছে 11টি। হিসাব চক্রের ধাপ হচ্ছে 11টি। এই 11টির মধ্যে আবশ্যিক 9টি, ঐচ্ছিক 2টি। আমি আবারও বলতেছি, হিসাব চক্রের ধাপ হচ্ছে 11টি। তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন করে হিসাব চক্রের ধাপ কয়টি, তুমি বলবে 11টি। তোমাকে যদি প্রশ্ন করে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি, তুমি বলবে 2টি। তোমাকে যদি প্রশ্ন করে হিসাব চক্রের আবশ্যিক ধাপ কয়টি, তুমি বলবা 9টি। ওকে, এটি ডান, এটি আর সমস্যা নাই। তাহলে তোমরা দ্রুত জানাবে ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাবে ক্লিয়ার কিনা, তোমরা সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, তোশিবা নূর নাবিলা বলছো কি জি স্যার, স্যার ক্লিয়ার না। আসলে কি ক্লিয়ার না, আমি মেসেজগুলো পড়তে পারিনি, একটু তুমি জানাবে কি ক্লিয়ার না। সাকিব হোসেন বলছো আমারও ক্লিয়ার না স্যার, তোমরা এখন একটু দ্রুত জানাও কি কি তোমাদের কোথায় সমস্যা, তোমরা একটু জানাবে কোথায় সমস্যা, ক্লিয়ার কোথায় না তোমরা একটু জানাবে। এখন আমরা চলে আসবো প্রশ্নে, তোমরা দ্রুত জানাও কোথায় ক্লিয়ার না। আর আমি যতটুকু বললাম এগুলো ক্লিয়ার কিনা তোমরা একটু জানাবে। সজীব বলছে আচ্ছা স্যার, হিসাবে বৈষম্যের সিকিউ ক্লাস কি হয়ে গেছে? আপাতত সিকিউ ক্লাসগুলো বন্ধ আছে, ইনশাল্লাহ আমরা এমসিকিউগুলো শেষ করে সিকিউর দিকে যাব। তাহলে ওকে, এখন আমরা পরবর্তী আমাদের এমসিকিউ চলে আসবো। পরবর্তী এমসিকিউ চলে আসতেছি প্রশ্ন 2। দেখো কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? তাহলে দেখো আমি কন্টিনিউয়াসলি বলছি যে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ। হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ। তাহলে কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। তার মানে আমার 2 এর আনসার খ, আমার 2 এর আনসার হচ্ছে খ। তাহলে আমরা অতি সহজে এখন কিন্তু এমসিকিউ সমাধানগুলো পেয়ে যাব অতি সহজে। হিসাব চক্র সংক্রান্ত এখন আমরা এমসিকিউ সমাধানগুলো অতি সহজে পেয়ে যাব। তাহলে আমরা যদি 2 নম্বর প্রশ্ন দেখি, কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? আমি বলবো খ, লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ, এটি ক্লিয়ার। হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে? তাহলে আমি দেখো সংক্ষিপ্ত রূপগুলো দিয়েছিলাম। হিসাব চক্রের প্রথম ধাপ
ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ। হিসাব চক্রের দ্বিতীয় ধাপ লেনদেন লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ মানে কি? জাবেদাভুক্তকরণ। জাবেদাভুক্তকরণ মানে লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ মানে জাবেদাভুক্তকরণ। আর তৃতীয় ধাপ মানে কি? শ্রেণী বিন্যস্তকরণ। শ্রেণী বিন্যস্তকরণ মানে খতিয়ানভুক্তকরণ। শ্রেণী বিন্যস্তকরণ মানে খতিয়ানভুক্তকরণ। তাহলে হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে? তাহলে কোন কাজটি করে? শ্রেণী বিন্যাসকরণ করে। শ্রেণী বিন্যাসকরণ করে। তাহলে আমাকে কিন্তু সমার্থক শব্দগুলো মাথায় রাখতে হবে। কোন কাজটি করে? শ্রেণী বিন্যাসকরণ করে। তাহলে 3-এর হচ্ছে অ্যান্সার খ। 3-এর অ্যান্সার হচ্ছে খ। এখন 4 আসুক। নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়? হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয় দুটি। হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয় দুটি। আমি যে 4 অ্যান্সার দেখি, নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়? হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয় দুটি। একটা কার্যপত্র, মাথায় রাখবা, কার্যপত্র, হ্যাঁ, ও বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা। তাহলে হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয় দুটি। একটা কার্যপত্র আর আছে বিপরীত দাখিলা। একটা কার্যপত্র, একটা বিপরীত দাখিলা। কারণ কোনটি আছে দেখো তুমি, এই যে কার্যপত্র আছে। যে নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়? এটি হচ্ছে কার্যপত্র। তার 4-এর অ্যান্সার হচ্ছে খ। 4-এর অ্যান্সার হচ্ছে খ। 4-এর অ্যান্সার হচ্ছে খ। এটি ক্লিয়ার। এখন আমরা চলে যাবো 5। বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র বলা হয়। তাহলে বিভিন্ন হিসাবের আমার ডেবিট ক্রেডিট নির্ণয় স্বর্ণসূত্র কোনটি? আসলে হিসাব বিজ্ঞানে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আছে দুটি। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আর একটি হচ্ছে সমীকরণ পদ্ধতি। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি দুটি। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, সনাতন পদ্ধতি বা বহুল প্রচলিত পদ্ধতি। আসলে আমরা বেশি ইউজ করছি সনাতন পদ্ধতি। এখন আমরা আমেরিকান পদ্ধতিতে হিসাব সমীকরণ পদ্ধতি করি। সমীকরণ পদ্ধতি। এখন এখানে বলছে বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র বলা হয় কোনটিকে? সনাতন পদ্ধতিকে তোমার স্বর্ণসূত্র বলা হয়। সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার। সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার, মাথায় রাখবা। সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব, এটি মাথায় রাখবা। তাহলে সনাতন পদ্ধতিতে আমরা কি করি? হিসাবকে 3 শ্রেণীতে বিভক্ত করি: ব্যক্তিবাচক হিসাব, নামিক হিসাব, আর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। আর বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় স্বর্ণসূত্র বলা হয় তোমার সনাতন পদ্ধতিকে। দেখো, সনাতন পদ্ধতিকে। আর আধুনিক পদ্ধতি মানেই সমীকরণ পদ্ধতি। আধুনিক পদ্ধতি আছে, সমীকরণ পদ্ধতি। আধুনিক পদ্ধতি মানেই হিসাব সমীকরণ পদ্ধতি। আধুনিক পদ্ধতি মানেই হিসাব সমীকরণ পদ্ধতি। ওকে, ক্লিয়ার। এখন আসো তুমি 6। হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে? আমি কি বলছি? হিসাব চক্রের মোট ধাপ 11টি। হিসাব চক্রের মোট ধাপ কি? 11টি। তাহলে আমাদের এখানে বলছে হিসাব চক্রের কোন ধাপগুলো কাজ সারা বছর চলমান থাকে। আমি আবার যদি হিসাব চক্রের প্রকারভেদ তোমার ধাপে আসি, দেখো হিসাব চক্রের ধাপ: প্রথমে লেনদেন চিহ্নিতকরণ, তারপরে লেনদেন জাবেদাভুক্তকরণ বা লিপিবদ্ধকরণ, 3 নম্বর শ্রেণী বিন্যস্তকরণ বা খতিয়ানভুক্তকরণ। এই যে প্রথম 3টি ধাপ আছে, লেনদেন চিহ্নিতকরণ, তারপরে লিপিবদ্ধকরণ বা জাবেদাভুক্তকরণ, তারপর শ্রেণী বিন্যস্তকরণ বা খতিয়ানভুক্তকরণ, এটি আমরা ডেইলি করি, অর্থাৎ প্রতিদিন করি। হিসাবকালের শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিন আমরা এই 3টা ধাপ আমরা লিপিবদ্ধ করি বা আমরা কাজ করি। এটাকে হিসাব বিজ্ঞানে বলা হয় হিসাব রক্ষণ প্রক্রিয়া। হিসাব রক্ষণ প্রক্রিয়া এটি সারা বছর প্রতিদিন কন্টিনিউয়াসলি করা হয়। তাহলে আমি এখন এটির অ্যান্সার দিতে পারি 6-এর। দেখো যে হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে? তাহলে সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান। সমন্বয় জাবেদা না। লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান না। লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, রেওয়ামিল না। এই যে সাধারণ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল। সাধারণ জাবেদা আমরা প্রতিদিন করি, খতিয়ান আমরা প্রতিদিন করি, রেওয়ামিলও না। এখানে মেবি ভুল হয়েছে নাকি একটু লক্ষ্য করতে হবে। মেবি এটি ভুল হয়েছে আমার, এখানে কোথাও প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে হয়তো লেনদেন শনাক্তকরণ, তারপরে জাবেদা, তারপরে হচ্ছে খতিয়ান। লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, এখানে মেবি এখানে হচ্ছে সাধারণ জাবেদা, ক্ষয়। এটি আমার মিস্টেক হয়েছে, ক্ষয় হতো সাধারণ জাবেদা। এটা মাথায়, এই যে ক্ষয় হবে সাধারণ জাবেদা। আসলে এটা এখানে মিস্টেক হয়েছে, এই জায়গায় এটা হবে সাধারণ জাবেদা। এটা আমি একটু ঠিক করে দেই, এটা ঠিক করে দিচ্ছি আমি। এই যে আমি ঠিক করে দিলাম। দেখো সাধারণ জাবেদা, তার মানে এটি আমার অ্যান্সার হচ্ছে খ। লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান। লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান। লেনদেন দেখো
তামিম বলছো স্বর্ণসূত্র মানে কি? মানে স্বর্ণসূত্র বলতে বেশি ব্যবহৃত সূত্রকে বোঝাচ্ছে। তুমি তোমাদের যদি বই হিসাবের বৈষম্য অধ্যায় বাইর করো, হিসাবের বৈষম্য অধ্যায়ে তুমি দেখবা হিসাব বিজ্ঞানে 2 নিয়মে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র লেখা আছে, সনাতন পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে। এই সনাতন পদ্ধতি বহুল প্রচলিত পদ্ধতি, অর্থাৎ অনন্তকাল জুড়ে আসলে আমরা সনাতন পদ্ধতিতে আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছিলাম। এখন আমেরিকান সিস্টেমে যখন আমি হিসাব বিজ্ঞান সংরক্ষণ করতেছি, তখন আমরা আর সনাতন পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতেছি না, আমরা সমীকরণ পদ্ধতিতে, অর্থাৎ এ সমান এল প্লাস ওই, এই সমীকরণের পদ্ধতিতে আমরা হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতেছি। এই সমীকরণ সনাতন পদ্ধতি থেকে আমরা আসলে বলি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র। ওকে, তাহলে আমরা এটা পাবো হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে। আমরা অ্যান্সার পাবো লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান। লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান। ওকে, এটি ক্লিয়ার। এখন হচ্ছে 7, প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। এবার প্রারম্ভিক জাবেদা এটি কিন্তু হিসাব চক্রের ধাপ না, এটা আধুনিক হিসাব চক্রের ধাপ না। প্রারম্ভিক জাবেদা করা হয় সনাতন পদ্ধতিতে। আর প্রারম্ভিক জাবেদা কি দ্বারা করা হয় জানো? বিগত বছরের সমাপনী পরবর্তী রেওয়া মিলে যে দফাগুলো বসাইছিলাম আমরা যে হিসাব চক্রের ধাপ দেখছি, হিসাব চক্রের ধাপে আমাদের বিপরীত দাখিলার পূর্বে অর্থাৎ 10 নম্বর ধাপে ছিল সমাপনী পরবর্তী রেওয়া মিল। সমাপনী পরবর্তী রেওয়া মিল। সমাপনী পরবর্তী রেওয়া মিলে আমরা কোন এলিমেন্টগুলো নিছিলাম? আমরা নিছিলাম হিসাব সমীকরণের এলিমেন্টগুলি। দেখো, হিসাব সমীকরণের এলিমেন্টগুলি আমরা নিছিলাম, এ সমান এল প্লাস ও ই, তাহলে আমরা সমাপনী পরবর্তী রেওয়া মিলে এ সমান এল প্লাস ওই এই এলিমেন্টগুলো নিয়ে আমি সমাপনী পরবর্তী রেওয়া মিল করছি। আর ব্যয়, আয়, উত্তোলন আমরা সমাপনী দাখিলা করার মাধ্যমে বন্ধ করে দিছি। তাহলে আমরা যে সমাপনী পরবর্তী রেওয়া মিল প্রস্তুত করতেছি, এই সমাপনী পরবর্তী রেওয়া মিলে বা সমাপনী দাখিলার পর আমার কিন্তু বাকি থাকে এগুলো এ, এল, ওই। তাহলে আমরা সমাপনী পরবর্তী রেওয়া মিল থেকে আমরা যখন পরের হিসাবকালে আবার নতুন করে হিসাবকাল শুরু করি, এই জেরগুলো কিন্তু পরের দিনে আমরা ব্যালেন্স বিডি করি। যখন আমি এই জেরগুলো পরের দিনে ব্যালেন্স বিডি করি, তখন আমরা ঐচ্ছিকভাবে, অর্থাৎ এটা আবশ্যিক না, এটা সনাতন নিয়মে করা হতো, আধুনিক নিয়মে প্রারম্ভিক জাবেদা করা হয় না। তাহলে আমরা ঐচ্ছিকভাবে আমরা সম্পদ, দায়, মালিকানা সত্ত্বর জন্য আমরা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করি। তাহলে প্রারম্ভিক জাবেদা প্রস্তুতের ক্ষেত্রে আমরা সম্পদের জের নিয়ে যাই, আমরা দায়ের জের নিয়ে যাই, আমরা মালিকানা সত্ত্বের জের নিয়ে যাই। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে সমাপনী পরবর্তী রেওয়া মিলে যে জিনিসগুলো লিপিবদ্ধ করি, প্রারম্ভিক জাবেদাতেও সেম ওই জিনিসগুলো লিপিবদ্ধ করি। তাহলে আমরা এখানে দেখতেছি, দেখো স্পষ্ট বলা আছে তোমার প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয় সম্পদের জের নিয়ে, এটা আমার সঠিক অ্যান্সার, দায়ের জের নিয়ে, এটা আমার সঠিক অ্যান্সার, মালিকানা সত্ত্বের জের নিয়ে, এটাও আমার সঠিক অ্যান্সার। তাহলে 60-এর অ্যান্সার হচ্ছে আমার 3টেই সঠিক, মানে ঘ 1, 2, 3 3টাই আমার সঠিক। আমি আবারও বলতেছি, আমরা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করি আমরা এর জের দ্বারা, এল এর জের দ্বারা, ওই জের দ্বারা। তার মানে আমরা সমাপনী পরবর্তী রেওয়া মিলে যে দফাগুলো কনভার্ট করতেছি বা স্থানান্তর করতেছি, এগুলো দ্বারাই আমরা যখন পরের হিসাবকাল শুরু করি, কারণ হিসাব বিজ্ঞানের একটা চলমান প্রক্রিয়া। হিসাব বিজ্ঞানে আমি হিসাবকালের শেষে যেখানে হিসাব ক্লোজ করে দিছি, পরের দিন সেখান থেকে কিন্তু আমি আবার হিসাব কন্টিনিউ করব। আর আমরা যে ক্লোজ করি, আমি কিসে কি ক্লোজ করি? সম্পদের জের ক্লোজ করি, দায়ের জের ক্লোজ করি, মালিকানা সত্ত্বের জের ক্লোজ করি। আমরা কিন্তু ব্যয়ের জের ক্লোজ করি না, আমরা কিন্তু আয়ের জের ক্লোজ করি না, আমরা কিন্তু উত্তোলনের জের আমরা কিন্তু ক্লোজ করি না। এগুলো সমাপনী দাখিলাতে স্থানান্তর করার মাধ্যমে বন্ধ করে দেই, তাহলে আমরা কি জের আসলে নির্ণয় করি? আমরা হিসাবকাল শেষে সম্পদের জের নির্ণয় করি, দায়ের জের নির্ণয় করি, মালিকানা সত্ত্বের জের নির্ণয় করি। এই জেরগুলো পরের হিসাবকালের শুরুতে আবার অটোমেটিকলি কিন্তু আমরা ট্রান্সফার করি ব্যালেন্স বিডি নামে। আবার এই জেরগুলো দ্বারা আমরা নতুন হিসাবকাল শুরু করি। হিসাব বিজ্ঞানে এই যে আমাদের হিসাব ব্যবস্থাগুলো আছে, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। যেখানে জের শুরু হবে, পরের দিন ওখান থেকেই শুরু হবে ব্যালেন্স বিডি নামে। তাহলে ব্যালেন্স বিডি যে কথা, ব্যালেন্স সিডি একই কথা ছিল, ব্যালেন্স সিডি যে কথা, পরের দিন ব্যালেন্স বিডি একই কথা। তাহলে 3টা জেরই আমাদের এখানে, 3টে অপশনে আমার সঠিক, তাহলে উত্তর আমাদের ঘ। তো 7-এর উত্তর হচ্ছে আমাদের ঘ। তাহলে ওকে, এটি ক্লিয়ার। হ্যাঁ, জিদান বলছে প্রারম্ভিক জাবেদা আমার বইয়ে 12 ধাপে দেওয়া আছে, মানে বলা হচ্ছে যে হিসাব চক্রের ধাপ 12টি। এটি ভুল। আমি জিদান তোমাকে বলতেছি, আমরা সবসময় আধুনিক পদ্ধতি ফলো করব। আমাদের আধুনিক পদ্ধতিতে, আমেরিকান পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ 11টি,
আধুনিক পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ 11টি, মাথায় রাখবা। প্রারম্ভিক জাবেদা করা হতো সনাতন পদ্ধতিতে, অর্থাৎ ব্রিটিশ পদ্ধতিতে আমরা প্রারম্ভিক জাবেদা করতাম, ব্রিটিশ পদ্ধতিতে আমরা প্রারম্ভিক জাবেদা করতাম। আধুনিক পদ্ধতিতে আসলে প্রারম্ভিক জাবেদার কোনো অস্তিত্ব নাই, প্রারম্ভিক জাবেদা আমরা করি না, প্রারম্ভিক জাবেদা আমরা করি না। আমি তোমাদের যাহা শিখাচ্ছি ইনশাআল্লাহ আমার উপর বিশ্বাস রাখবা, 100% তোমরা অ্যাকাউন্টিং শুদ্ধ তোমরা শিখতে পারবা রেফারেন্স সহ। আসলে আমি তোমাদেরকে এখানে 100% শেখানোর চেষ্টা করবো, আমার উপর ফেইথ রাখবা। ওকে, তাহলে হিসাব চক্রের মোট ধাপ 11টি, তার মধ্যে ঐচ্ছিক 2টি, আবশ্যিক 9টি। ঐচ্ছিক 2টি, আবশ্যিক 9টি। তাহলে প্রারম্ভিক জাবেদা আমরা প্রস্তুত করি, এটা ঐচ্ছিক হিসাবে, এটা হিসাব চক্রের ধাপ না, এটা হিসাব চক্রের ধাপ না। ওকে, ক্লিয়ার। এখন আমরা চলে আসবো নেক্সট, পরেরটায় আসবো। এখন আসবো 8। দেখো, ব্যবসায়ের মোট সম্পদের উপর দাবি রয়েছে। তাহলে ব্যবসায়ের মোট সম্পদের উপর দাবি কার আছে? তাহলে আমরা সব কিছু কিন্তু হিসাব সমীকরণের আলোকে করব। দেখো, হিসাব সমীকরণ আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ তোমার বেস, কারণ আমাদের আধুনিক হিসাব বিজ্ঞান আসলে হিসাব সমীকরণের উপর বেস করে প্রতিষ্ঠিত। আধুনিক হিসাব সমীকরণ আসলে এ সমান এল প্লাস ওই, এটার উপর বেস করে বা এটার উপর ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠিত। ওকে, তাহলে আমরা ব্যবসার মোট সম্পদের উপর দাবি রয়েছে কার কার, এটা যদি বুঝতে চাই তাহলে এটা সম্পদ। এই ব্যবসার মোট সম্পদের উপর দাবি আছে দুই পক্ষের, এটা হচ্ছে বহিরাগত পক্ষ, বহিরাগত পক্ষ, এটা হচ্ছে মালিক পক্ষ, মালিক পক্ষ। তার মানে ব্যবসার সম্পদের উপর বহিরাগত পক্ষর দাবি আছে, অধিকার আছে, মালিক পক্ষের উপর অধিকার আছে। তাহলে আমরা এল বলতে কি বুঝি? সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে আমরা এল বলি, অর্থাৎ সম্পদের উপর তৃতীয় পক্ষে যে টাকা পাবে, অর্থাৎ আমার প্রতিষ্ঠান বাইরের ব্যক্তিদের নিকট যে ঋণী আছে এটাকে আমরা বলি এল। আর সম্পদের উপর মালিকের যে দাবি, অর্থাৎ সম্পদ থেকে দায় বিয়োগ করার পর আমরা মালিকের দাবি পাই। তাহলে সম্পদের উপর দুইজনের দাবি, তৃতীয় পক্ষের দাবি দায় বাবদ, আর মালিক পক্ষের দাবি মালিকানা সত্ত্ব বাবদ, মালিক পক্ষের দাবি মালিকানা সত্ত্ব বাবদ। তাহলে মালিকানা সত্ত্ব বাবেই, মালিকানা সত্ত্ব মানেই হচ্ছে, স্যার একটু ক্লিয়ার করে দাও, আসলে কোনটা ক্লিয়ার করবে একটু তুমি জানাবা। নয়া এসকে তুমি একটু জানাবা কোনটা ক্লিয়ার করবো, আমি কোনটা ক্লিয়ার লাগবে তুমি একটু জানাবা, কি ক্লিয়ার করবো একটু জানাবা। তাহলে আমি আবারও বলতেছি, ব্যবসায়ের মোট সম্পদের উপর দাবি রয়েছে। তাহলে আমি দেখো, আমাদের আধুনিক হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয় মৌলিক হিসাব সমীকরণ দ্বারা। এই হিসাব সমীকরণের উপর বেস করে আসলে আধুনিক হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত। মৌলিক হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ওই। তার মানে সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি আর মালিক পক্ষের দাবির সমষ্টিকে আমি কিন্তু সম্পদ বলতেছি। ওকে, তাহলে সম্পদের উপর বহিরাগত ব্যক্তির দাবি আছে, দায়ের দাবি আছে, মালিকের সাথে দাবি আছে। তাহলে এখন আমি বলতে পারি পাওনাদারের। তাহলে সম্পদের উপর পাওনাদার, পাওনাদার মানে তো এল এর মধ্যে পড়ে, পাওনাদার মানে কি? এল এর মধ্যে পড়ে। তারপরে ওই মানে মালিক পড়ে। দেনাদার, দেনাদার মধ্যে সম্পদ, সম্পদের মধ্যেই পড়তেছে। এটার আবার দাবি কি? দেনাদার মধ্যে সম্পদ, তো সম্পদের মধ্যে ঢুকে গেছে, সম্পদের মধ্যেই ঢুকে গেছে। ওকে, সম্পদের মধ্যেই ঢুকে গেছে। তাহলে আমি যদি দেখি এটা সম্পদের মধ্যেই ঢুকে গেছে, তাহলে আমি যদি 8 নম্বর অ্যান্সার দিতে চাই তাহলে 1 আর 2, তাহলে 1 আর 2 আছে হচ্ছে আমাদের কয়ে, 1 আর 2 আছে কয়ে, তাহলে 8-এর অ্যান্সার হচ্ছে ক। তাহলে ব্যবসায় মোট সম্পদের উপর দাবি রয়েছে পাওনাদার, পাওনাদার মানে বহিরাগত ব্যক্তি, অর্থাৎ আমি যে বাইরের ব্যক্তিদের নিকট ঋণী আছে তাদের দাবি আছে, এবং আছে মালিকের দাবি, আর আছে মালিকের দাবি, আর আছে মালিকের দাবি, আর আছে মালিকের দাবি। তাহলে আমাদের অ্যান্সার সঠিক হচ্ছে, আমাদের অ্যান্সার সঠিক হচ্ছে তোমার 1 আর 2। তাহলে 1 আর 2 আছে কয়ে, 1 আর 2 আছে কয়ে, এটি ক্লিয়ার। এখন আমি আসবো 9-এ, আমি আসবো 9-এ। এখন 9 আসো, ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়? ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়? তাহলে আমি যদি বর্ধিত হিসাব সমীকরণ দেখি তাহলে আমাদের মৌলিক হিসাব সমীকরণ দিয়ে এটি, আর আমি যদি বর্ধিত হিসাব সমীকরণ দেখি, দেখো আমি এখান থেকে একটু আবারও দেখাচ্ছি, সব কিছু কিন্তু হিসাব সমীকরণের উপর বেস করে। আমরা জানি এ সমান এল প্লাস ওই। আমি প্রত্যেকটা অধ্যায় এই সমীকরণের উপর বেস করে তোমাদেরকে করাতে পারবো। আর প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞানে এই হিসাব সমীকরণের উপর বেস করে প্রতিষ্ঠিত। ওকে, তাহলে আমাদের মৌলিক সমীকরণ এটি, মৌলিক সমীকরণ উপাদান কয়টি? 3টি, এ সমান এল প্লাস ওই। আর আমাদের ওইর উপাদান হচ্ছে 4টি, ওইর উপাদান হচ্ছে 4টি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ই, আর একটা হচ্ছে ডি। সি প্লাস আর প্লাস ই মাইনাস ডি মাইনাস। তাহলে আমি যদি মৌলিক হিসাব সমীকরণ উপাদান বলি আমি বলবো 3টি, আর আমি যদি বর্ধিত হিসাব সমীকরণ উপাদান বলি আমি বলবো 6টি, এই 2টি আর এইটা মিলে এই 4টি, তাহলে 2টি আর 4টি 6টি। ওকে, তাহলে আমি যদি বর্ধিত হিসাব সমীকরণটা আমি পক্ষান্তর করি তাহলে আমরা পাই এ
প্লাস ই প্লাস ডি ইকুয়াল এল প্লাস সি প্লাস আর। তাহলে আমরা আধুনিক হিসাব বিজ্ঞানে বাম পক্ষ মানে বলি ডেবিট, এটা হচ্ছে ডেবিট, বাম পক্ষ মানে বলি ডেবিট, আর ডান পক্ষ মানে বলি ক্রেডিট। দেখো আধুনিক হিসাব বিজ্ঞানে, আধুনিক হিসাবে ডেবিট মানে কি, বামে যারা অবস্থান করে তারাই ডেবিট। আধুনিক হিসাব বিজ্ঞানে ক্রেডিট মানে কি, যারা ডানে অবস্থান করে তারাই ক্রেডিট। তাহলে আমার হিসাব সমীকরণ যদি লক্ষ্য করি, বামে অবস্থান করে তিনটা, সম্পদ ব্যয় উত্তোলন। তাই হিসাব বিজ্ঞানে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট হিসাবে প্রকাশ করে। আমাকে কোনো শর্টকাট আদম হাওয়া এগুলো মনে রাখা লাগবে না। আমি অনেক ভিডিও দেখছি যে শর্টকাটে আদম ডেবিট, আমার আসলে মনে নাই। আসলে আমি এই শর্টকাটগুলো পছন্দ করি না, আমাকে বেসিক বিষয়গুলো বুঝতে হবে। তাহলে আমার মৌলিক হিসাব সমীকরণ তুমি যদি এইটাই না বুঝো, তুমি এটা যদি শর্টকাট করো তাহলে তো হবে না। মৌলিক হিসাব সমীকরণ আগে এ সমান এল প্লাস ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান করি, ওইকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে আমার চারটি। তাহলে ওই মানে চারটি, তাহলে ওই ব্যতীত এইটি। তাহলে আমি যদি এটা পক্ষান্তর করি, তাহলে আমি বাম পাশে পাই তিনটি, ডান পাশে পাই ক্রেডিট তিনটি। এটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মূল বেস। বাম পাশে মানে ডেবিট, ডান পাশে মানে ক্রেডিট। তাই হিসাব বিজ্ঞানে তিনটি জের ডেবিট প্রকাশ করে, সম্পদ মানে ডেবিট, ব্যয় মানে ডেবিট, উত্তোলন মানে ডেবিট। কেন? তারা বাম পাশে অবস্থান করে। আমার হিসাব বিজ্ঞানে দায় মানে ক্রেডিট, মূলধন মানে ক্রেডিট, আয় মানে ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ তারা ডান পাশে অবস্থান করে। এখন এখানে বলছে ক্রেডিট দ্বারা কি বোঝায়, ক্রেডিট দ্বারা কি বোঝায়, যদি ক্রেডিট দিকের আইটেম বৃদ্ধি পায় আর ডেবিট দিকের যদি আইটেম হ্রাস পায়। দেখো তাহলে এখানে ডেবিটকে নির্ণয় সূত্র কি জানো, যে যে জের প্রকাশ করে বাড়লে সেটা করবো। তাহলে যে জেরগুলো ডেবিট প্রকাশ করে, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যে জেরগুলো ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখানে বলছে ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়, তাহলে ক্রেডিট দ্বারা কি বোঝায়, দায় বাড়া, মূলধন বাড়া, আয় বাড়া, অথবা সম্পদ হ্রাস পাওয়া, ব্যয় হ্রাস পাওয়া, উত্তোলন হ্রাস পাওয়া। আমি আবারও বলতেছি, ক্রেডিট দ্বারা মোট 6টা জিনিস বোঝায়। ক্রেডিট 6টা হতে পারে, দায় বাড়লে ক্রেডিট, মূলধন বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট। আবার এইবার যদি যাই আমি ডান পাশে যদি যাই, এটা আছে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। তারপরে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট। তাহলে তুমি সমীকরণের উপর বেস করে তুমি বুঝবা। তাহলে এখন এখানে দেখি আমার কি হয়েছে, তাহলে আমার এখানে কি না দায় মূলধন আয় বাড়বে, অথবা সম্পদ ব্যয় উত্তোলন হ্রাস পাবে। তাহলে এই অপশনটা কোথায় আছে, তাহলে আমরা দেখতেছি খ, সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি। তাহলে আমার 9-এর খ অ্যান্সার, 9-এর খ অ্যান্সার, 9-এর খ অ্যান্সার। তাহলে আমি কি বললাম, যে দায় মূলধন আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আর সম্পদ ব্যয় উত্তোলন যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। তাহলে এখানে দেখতেছি সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস মানে ক্রেডিট, দায় বৃদ্ধি মানে ক্রেডিট। তাহলে আমার অ্যান্সার হচ্ছে খ। তাহলে তোমরা দ্রুত জানাবে ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ খ অ্যান্সার। তো সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, এখন চলে আসবো আমরা 10-এ। দেখো প্রদেয় হিসাব কিভাবে সৃষ্টি হয়, প্রদেয় হিসাব সৃষ্টি হয় কিভাবে। তাহলে আমরা সবাই জানি বাকিতে পণ্য বিক্রয় করার ফলে, বাকিতে পণ্য ক্রয় করার ফলে প্রদেয় হিসেবে সৃষ্টি হয়, আর বাকিতে পণ্য বিক্রয় করার ফলে আমার বিক্রয় করলে প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়। তাহলে আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করি, তখন সৃষ্টি হয় প্রদেয় হিসাব। তাহলে আমি যে বাকিতে পণ্য ক্রয় করতেছি, আমি বিক্রেতার সাথে কিন্তু আলোচনা সাপেক্ষে আমি বাকিতে পণ্য ক্রয় করতেছি। তাহলে বিক্রেতা যদি রাজি থাকে তাহলে আমি তার কাছে বাকিতে ক্রয় করতে পারবো, অন্যথায় আমি জোর করে কিন্তু বাকিতে ক্রয় করতে পারবো না। তাহলে মাথায় রাখবা, বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসেবে সৃষ্টি হয়, বাকিতে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়। ক্লিয়ার একদম। তাহলে এখানে বলছে প্রদেয় হিসাব কিভাবে সৃষ্টি হয়, শর্তযুক্তভাবে পণ্য ক্রয় করলে, শর্তবিহীনভাবে পণ্য ক্রয় করলে। তাহলে প্রদেয় হিসাব সৃষ্টি হয় বাকিতে পণ্য ক্রয় করলে, তাহলে শর্তযুক্তভাবে। তাহলে ক্রেতা বিক্রেতার মধ্যে তো একটা শর্ত যুক্ত হবে, কারণ আমি যখন কারো কাছ থেকে বাকিতে ক্রয় করব, সে তো আমাকে শর্ত দিবে, ভাই আমি আপনার নিকট বাকিতে বিক্রয় করব, আপনাকে এতদিনের মধ্যে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। যদি আপনি এতদিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারেন তাহলে আমি আপনার নিকট বাকিতে বিক্রি করব, অন্যথায় না। আর শর্তবিহীন মানে কি, আমি গেলাম নিয়ে আসলাম, 5 বছর আমি টাকা দিলাম না, কেউ কি আমার নিকট বাকিতে বিক্রি করবে? কখনোই না। ক্লিয়ার একদম। তাহলে প্রদেয় হিসাব কিভাবে সৃষ্টি হয়, শর্তযুক্তভাবে কি পণ্য ক্রয় করলে, শর্তযুক্তভাবে পণ্য ক্রয় করলে। শর্তটা কেমন, আমি বাকিতে ক্রয় করব, কতদিনের মধ্যে টাকাটা পরিশোধ করব, এই কথাগুলো আমাদের দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। তাহলে এগুলো কি শর্ত না, টার্ম না? মূল বিষয়টা এটি। তাহলে ক্লিয়ার কিনা জানাবা, ক্লিয়ার কিনা জানাবা, সবাই দ্রুত ক্লিয়ার কিনা জানাবা। তাহলে আমাদের 10 ক্লিয়ার, আমাদের 10 ক্লিয়ার। 11 দৈনিক বই হলো, দৈনিক বই আমি কি বলছি, যে হিসাব চক্রে আমরা প্রতিদিন ঘটনা থেকে লেনদেন শনাক্ত করতেছি,
শনাক্তকৃত লেনদেন প্রতিদিন আমি জাবেদাভুক্ত করতেছি, আমি জাবেদা থেকে প্রতিদিন আমরা খতিয়ানে পোস্টিং করতেছি। তাহলে আমি যদি প্রশ্ন 11 দেখি, দৈনিক বই হলো জাবেদা কিন্তু আমি প্রতিদিন করতেছি। চূড়ান্ত হিসাব না, আমি চূড়ান্ত হিসাব করে শেষের দিন করতেছি। অর্থাৎ আর্থিক বিবরণী আমি হিসাব করে, সনাতন নিয়মে বলি চূড়ান্ত হিসাব, আধুনিক নিয়মে বলি আর্থিক বিবরণী। আমরা আর্থিক বিবরণী কি প্রতিদিন করি? না, আর্থিক বিবরণী করি হিসাব করে শেষের দিন। আমরা আর্থিক বিবরণী করি হিসাব করে শেষের দিন। খতিয়ান এটি প্রতিদিন করি। তাহলে মূল বিষয়টা, আমরা হিসাব চক্রের 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ এটি প্রতিদিন আমরা শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা সংরক্ষণ করি। তারপরে আমার অ্যান্সার 1 আর 3, আমার অ্যান্সার 1 আর 3, 1 আর 3 আছে ক্ষয়ে, আমার 1 আর 3 আছে ক্ষয়ে। ওকে, তোমরা অনেকেই জানাইছো খ। ওকে, ক্লিয়ার। এখন আমরা চলে আসবো, আমাদের একটা উদ্দীপক আছে। দেখো, উদ্দীপকটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদের একটি উদ্দীপক আছে, আমরা এই উদ্দীপকটি একটি ভালোভাবে পড়বো, আমরা 12 এবং 13 নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে জনাব নাহিদ হাসান একজন আইনজীবী। তাহলে আমরা সবাই জানি যে পৃথিবীতে 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়, বা যারা জানো না একটু তোমরা জেনে নাও। আমরা যে একটা সিস্টেমেটিকলি আমরা একটি প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান যে তোমার লেনদেনগুলো যে একটা নির্দিষ্ট সিস্টেমেটিকলি হিসাবের বইতে সংরক্ষণ করতেছি, এটা তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। আর আমরা যে প্রতিষ্ঠানের হিসাবগুলো সংরক্ষণ করি, এই প্রতিষ্ঠান পৃথিবীতে 2 ধরনের দেখা যায়, পণ্যের প্রতিষ্ঠান আর সেবামূলক প্রতিষ্ঠান। তবে যারা কম মূল্যে পণ্য ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে, সেগুলো হচ্ছে পণ্যের প্রতিষ্ঠান। পণ্যের প্রতিষ্ঠান আবার 2 প্রকার। কেমন সেটা? যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ নিজের পণ্য নিজেকে উৎপাদন করে, কেউ আবার অন্যের কাছ থেকে পণ্য ক্রয় করে বিক্রয় করে। ক্লিয়ার? আর এক ধরনের প্রতিষ্ঠান দেখা যায় সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে এখানে দেখো, জনাব নাহিদ হাসান একজন আইনজীবী, তাহলে তার প্রতিষ্ঠান হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। ওকে, তিনি 1 জানুয়ারি 2015 তারিখে নগদ 1.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা পেশাগত বই, যেহেতু সে একজন লয়ার, সে কিন্তু তার আইনি বই প্রতিষ্ঠানে নিয়ে আসছে 4 লক্ষ টাকার। ওকে, এই যে পেশাগত বই, মানে সে যেহেতু একজন আইনজীবী মানে লয়ার, তার তো আইনি বই লাগবে, তো সে আইনি বই নিয়ে আসছে 4 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে কারবার আরম্ভ করেন। তারপরে সে নগদ নিয়ে আসছে 1.5 লাখ, বই নিয়ে আসছে 4 লাখ, আর আসবাবপত্র নিয়ে আসছে 3 লাখ। তারপরে সে 8.5 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। ওকে, মক্কেলের আইনি সেবা প্রদান বাবদ তিনি জানুয়ারি মাসে 55,000 টাকা নগদ ও 45,000 টাকা ধারে আয় করেন। আমরা যদি পণ্যের প্রতিষ্ঠান লক্ষ্য করি, পণ্যের প্রতিষ্ঠানের তোমার প্রত্যক্ষ আয় হচ্ছে পণ্য বিক্রয়, প্রত্যক্ষ আয় পণ্য বিক্রয়। আর সেবামূলক প্রতিষ্ঠানে প্রত্যক্ষ আয় সেবা দেওয়ার বিনিময়ে যে আমার আয় হবে এটি। তাহলে এখানে স্পষ্ট বলা আছে, দেখো, মক্কেলের আইনি সেবা প্রদান বাবদ, তাহলে একজন আইনজীবী বা লয়ার যাকে সেবা দেয় তাকে বলা হয় ক্লায়েন্ট বা মক্কেল, তাহলে মক্কেলের আইনি সেবা প্রদান বাবদ, তাহলে সে যেহেতু আইনজীবী, সে একজন মক্কেলে আইনি সেবা দিছে। জানুয়ারি মাসে 55,000 টাকা নগদ আর 45,000 টাকা ধারে তোমার সেবা দিছে। তারপরে তার মোট আয় হয়েছে এই জানুয়ারি মাসে তোমার 1 লক্ষ টাকা। 55 আর 45 দুটো যোগ করলে, কারণ আয় নগদ বা বকেয়া যেটাই হোক, আমরা বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ পদ্ধতিতে নগদ আয়ও আমরা আয় হিসেবে কাউন্ট করি, বকেয়া আয়ও আমরা আয় হিসেবে কাউন্ট করি। কারণ আয়ের সম্পর্ক সেবার সাথে, নগদ টাকার সাথে না, বাকির সাথেও না। নগদে সেবা দিলেও আয় হবে, বাকিতে সেবা দিলেও আয় হবে, এটা একদম ক্লিয়ার। ওকে, তারপরে বলছে পারিবারিক খরচের জন্য তিনি 45,000 টাকা উত্তোলন করেন। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে আমি পাইলাম মূলধন হচ্ছে 8.5 লক্ষ টাকা, আমি সেবা দিছি 1 লক্ষ টাকা, আমার আয় হয়েছে 1 লক্ষ টাকা, আর আমি সারা বছরে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছি 45,000 টাকা। এখন বলছে জানুয়ারি মাস শেষে জনাব নাহিদের নগদ উদ্বৃত্তের পরিমাণ কত, নগদ টাকার পরিমাণ কত। তাহলে দেখো, আমি নগদ নিয়ে আসছি মাসের শুরুতে 1.5 লক্ষ টাকা, আমি মাসের শুরুতে নগদ নিয়ে আসছি কত, 1.5 লক্ষ টাকা, আর আমি নগদে সেবা দিচ্ছি 55,000 টাকা। আর কিন্তু জানুয়ারি মাসে আমার নগদ লেনদেন নেই, আর পারিবারিক খরচের জন্য তিনি 45,000 টাকা উত্তোলন করেন, এটি কিন্তু নগদ। তাহলে আমার নগদ লেনদেন মোট 3টি। তাহলে আমি নগদ নিয়ে আসছি 1,50,000 টাকা, আমার সেবা প্রদান বাবদ নগদ পাইছি 55,000 টাকা, তাহলে আমার নগদ সৃষ্টি হইলো মোট 2,05,000 টাকা। দেখো কিভাবে আমি নগদ উদ্বৃত্ত সমাপনী উদ্বৃত্ত বার করতেছি। তাহলে আমি নিয়ে আসছি 50,000, তারপরে আমি সেবা বাবদ দিছি পাইছি 55,000, তাহলে আমার টাকা আছে 2,05,000। দেখো 2,05,000, এখান থেকে আমি উত্তোলন করছি আবার 45,000। তাহলে আমি যদি 45,000 টাকা বিয়োগ করি 45,000, তাহলে আমি পাবো 1,60,000 টাকা।
তাহলে আমি নগদ উদ্বৃত্তের সমাপনী জের পাবো 1,60,000 টাকা, একদম ইজি, 1,60,000 টাকা। নাবিলা বলছো নগদ 2,05,000 টাকা, ভুল নাবিলা, কারণ তুমি যে পারিবারিক খরচের জন্য 45,000 টাকা গ্রহণ করলা। এখানে কি বলছে দেখো, জানুয়ারি মাস শেষে জনাব নাহিদের নগদ উদ্বৃত্তের পরিমাণ কত, তুমি নিয়ে আসছো 1.5 লক্ষ টাকা, আর তোমার নগদ আয় হয়েছে 55, তারপরে তোমার মাস শেষে টাকা আছে ক্যাশ বাক্সে 2,05,000, আর তুমি যে সারা মাসে উত্তোলন করলা নগদ, এটাতে নগদে ধরতে হবে, কারণ তুমি তো এটা সেবামূলক প্রতিষ্ঠান, তোমার তো পণ্য নেই যে তুমি পণ্য উত্তোলন করবা। তো সেবামূলক প্রতিষ্ঠানে যদি মালিক উত্তোলন করে 100% নগদ টাকা উত্তোলন করবে। এখানে কি পণ্য আছে, তুমি পণ্য উত্তোলন করতে পারবা? হ্যাঁ, পণ্যের প্রতিষ্ঠানে তুমি নগদ টাকা উত্তোলন করতে পারো, পণ্য উত্তোলন করতে পারো। যখন তুমি পণ্যের প্রতিষ্ঠানে পণ্য উত্তোলন করবা, ওটি নগদ উত্তোলন না, কিন্তু এটা তো সেবামূলক প্রতিষ্ঠান, তুমি যে উত্তোলন করছো এটি নগদ উত্তোলন করছো, তাই এই 45,000 টাকা বিয়োগ যাবে। তার মানে তোমার সমাপনী জের হচ্ছে 60,000 টাকা। তাহলে ক্লিয়ার কিনে জানাবা নাবিলা, তুমি ক্লিয়ার কিনে জানাও, এটি ক্লিয়ার কিনে তুমি জানাও, এটি ক্লিয়ার কিনে জানাও। তাহলে 1,60,000 টাকা, তার মানে আমার 12-র অ্যান্সার হচ্ছে খ, 12-র অ্যান্সার হচ্ছে খ। তো এটি ক্লিয়ার, তো তোমরা ক্লিয়ার কিনে জানাবা। ওকে, এটি ক্লিয়ার কিনা জানাবা, এটি ক্লিয়ার কিনে জানাবা। ওকে, সরি এখানে একটি প্রশ্ন মিস্টেক হয়ে গেছে, এখানে একটি প্রশ্ন তোমার 12 আর 13 হতো, এটা মিস্টেক হয়ে গেছে, মেবি ওইখানে ছিল তোমার, এটা একটা বোর্ডে এসেছে তোমার, ওইখানে ছিল 13 নম্বর প্রশ্নটা ছিল এমন যে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত, সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত। 13 নম্বর প্রশ্নে ছিল সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত, এটা এখানে আসলে মিস্টেক হয়ে গেছে, সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত, যেহেতু মিস্টেক হয়ে গেছে আমি বাদ দিচ্ছি, ওটা বাদ। এখন আমি চলে আসবো 13, বারটা সাধারণত কয় প্রকার, এই আমি 13তে চলে আসলাম, ওটা কিন্তু আমার একটা মিস্টেক হয়েছে, ওখানে একটা প্রশ্ন মিসিং হয়ে গেছে। এখন আমরা চলে আসবো বারটা, আমার ইম্পর্টেন্ট টপিকে চলে আসবে এবার বারটা। দেখো বারটা, বারটা, এই বারটা এটার ইংরেজি হচ্ছে ডিসকাউন্ট। আমার ডিসকাউন্টের সাথে সবাই কিন্তু পরিচিত, ডিসকাউন্ট, ডিসকাউন্ট। তোমরা বিভিন্ন অকেশনে দেখবা, আমি যদি বিভিন্ন অকেশনে আমরা কোনো শোরুমে যাই, বিভিন্ন স্যান্ডেলের শোরুম, বিভিন্ন মনে করো জামা কাপড়ের শোরুম, বিভিন্ন অর্থাৎ শোরুমে যাই আমরা, আবার যদি ইলেকট্রিক জিনিস কিনি বিভিন্ন অকেশনে, ওই দেখবা প্রতিষ্ঠানে লেখা থাকে যে 15% অফ, 15% অফ, এই 15% অফ, বা তোমার আপ টু তোমার আপ টু 60% অফ। আসলে এই অফ মানে কি, এই অফ বলতে আসলে ডিসকাউন্ট বা ছাড়। এখন যদি তোমাকে বলে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এই 10% ডিসকাউন্ট মানে প্রতি 100 টাকায়, প্রতি 100 টাকায়, টাকায় 10 টাকা, 10 টাকা ছাড় বা মৌকুফ, মৌকুফ, মৌকুফ। এই ডিসকাউন্ট মানে আসলে মৌকুফ পাওয়া, মৌকুফ পাওয়া। যখন আমি বিভিন্ন অকেশনে আমরা কোনো জিনিস কিনি, দেখবা ঈদের সময়, পুজোর সময়, তারপরে আরও মনে করো অন্যান্য যে অকেশনগুলো থাকে, তখন দেখবা বিভিন্ন শোরুমে কিন্তু ছাড় চলে, যে অমুক পণ্য কিনলে এত % ছাড়, অমুক পণ্য কিনলে এত % ছাড়। এই ছাড় মানে আসলে কি, এই ছাড় মানে কিন্তু বাট্টা, এই ছাড় মানে বাট্টা। এই বাট্টা আসলে কি বোঝায়, যে 100 টাকায় যদি ছাড় দেয় 10%, 100 টাকায় আমি 10 টাকা কম দেবো। তার মানে যদি 100 টাকার পণ্য কিনি তাহলে আমি দেবো 90 টাকা, আমি যদি 100 টাকার পণ্য কিনি আমি দিব 90 টাকা। তো এই জিনিসটার সাথে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি সবাই জড়িত, যারা তোমরা শহরে থাকো, শহরে বিভিন্ন দেখবা শোরুমে এটা কিন্তু প্রতি বছর ঝুলানো থাকে যে এত % অফ। এই অফ মানে কিন্তু আসলে এই ও ডবল এফ মানে বন্ধ, বন্ধ মানে এই টাকাটা তারা মাপ দিবে বা মৌকুফ করবে। মূলত এটি হচ্ছে আসলে বাট্টা বা ডিসকাউন্ট বা মৌকুফ বা ছাড়, এটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি। আর হিসাব বিজ্ঞানে এই বাট্টা হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, এখানে বলছে তোশিবা নূর নাবিলা, স্যার নগদ টাকা উত্তোলন করলে তো নগদ টাকা বাড়ার কথা, বুঝলাম না কেন নগদ টাকা উত্তোলন করলে তোমার বাড়বে কেন? নগদ টাকা উত্তোলন করলে মালিকের বাড়বে। আমরা মালিকের নামে তো কারবারের হিসাব করি, আমরা মালিকের নামে হিসাব করি কারবারের। আমি ক্যাশ বাক্সের টাকা বাইর করতেছি, আমার ক্যাশ বাক্সে আমি নগদ নিয়ে আসছি 50,000, আমি মালিক নিয়ে আসছি 50,000, আমার নগদে আছে 55,000, তাহলে আমার ক্যাশ বাক্সে টাকা আছে 2,05,000। আমি যে উত্তোলন করি আমি মালিক, কারণ এটা আমি মালিক, এটা আমার কারবার। মালিক আর কারবার তো ভিন্ন দুটি সত্তা, আমরা মালিকের নামে সবসময় কারবারের হিসাব সংরক্ষণ করি, মাথায় রাখবা। এই জিনিসটাতে তোমার কখনো আর গন্ডগোল হবে না। আমরা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিকের নামে হিসাব সংরক্ষণ করি কারবারের, অর্থাৎ মালিক আলাদা সত্তা, কারবার আলাদা সত্তা। আমরা হিসাব সংরক্ষণ করি তোমার হচ্ছে কারবারের, মালিকের না। তাহলে
তুমি মালিক, তুমি যা বিনিয়োগ করো তা তোমার মূলধন। তুমি মালিক, তুমি যা বিনিয়োগ করো তা তোমার মূলধন। তো তুমি মালিক, তুমি 1.5 লক্ষ টাকা নগদ যে কারবারে নিয়ে আসছো, তাহলে কারবারে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 1.5 লক্ষ টাকা। তুমি ব্যবসায়ে আইনগত সেবা প্রদান করছো তোমার ব্যবসা থেকে, তাই তোমার নগদ আয় হয়েছে 55,000 টাকা। তো তোমার ক্যাশ বাক্সে টাকা আছে 2,05,000 টাকা। এই ক্যাশ বাক্স থেকে তুমি মালিক তুলে নিছো, তো তোমার ক্যাশ বাক্সের টাকা কমবে না? এই নগদ টাকা মানে কি? ক্যাশ বাক্সের টাকা। এটি আসলে উত্তোলনের ফলে বাড়ে না। তো ওকে, আমি ডিসকাউন্টে আসি, যাই হোক। আর হিসাব বিজ্ঞানে এই বাট্টা বা মৌকুক হচ্ছে 2 প্রকার। হিসাব বিজ্ঞানে বাট্টা বা মৌকুক হচ্ছে 2 প্রকার। আমি খুব সহজে বাট্টাটা বলবো, তোমরা অবশ্যই নোট করে রাখবা। হিসাব বিজ্ঞানে বাট্টা 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 2 প্রকার, 2 প্রকার, 2 প্রকার, যথা 1 কারবারি বাট্টা, কারবারি বাট্টা। এটাকে আবার বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা যায়। ব্যবসায়িক বাট্টা, ট্রেড বাট্টা, বিনিময় বাট্টা। এই কারবারি বাট্টার অনেকগুলো নাম আছে, ব্যবসায়িক বাট্টা, বিনিময় বাট্টা, ট্রেড বাট্টা। ওকে, এটা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে হিসাব বিজ্ঞানে বাট্টা 2 প্রকার, কারবারি বাট্টা, 2 নগদ বাট্টা। আগে মাথায় রাখবা হিসাব বিজ্ঞানে বাট্টা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। আমি খুব সহজে, কোনো সংজ্ঞা মুখস্থ না, খুব সহজে শর্টকাটে আমি এই দুইটা তোমাকে ক্লিয়ার করাবো। কারবারি বাট্টা এক কথায় মাথায় রাখবা, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত বাট্টা বা ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়। তো যখন আমি দেখবো ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড় বা ক্রয় বিক্রয়ের সময় পার্সেন্ট আছে, বাট্টা আছে, ক্রয় বিক্রয়ের সময় বাট্টা আছে, ক্রয় বিক্রয়ের সময় বাট্টা আছে, যখন দেখবে ক্রয় ও বিক্রয়ের সাথে বাট্টা আছে, তখন এটি কারবারি বাট্টা। আমি আবারও বলতেছি, কারবারি বাট্টা হচ্ছে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়। কারবারি বাট্টা লেনদেন না, লেনদেন, লেনদেন নহে। কারবারি বাট্টা লেনদেন নহে। তাহলে আমি আবারও বলতেছি, কারবারি বাট্টা হচ্ছে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়। নোট করবা, কারবারি বাট্টা হচ্ছে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়। কারবারি বাট্টা হচ্ছে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়। আমি আবারও বলতেছি, কারবারি বাট্টা হচ্ছে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ছাড়। যখন আমরা পণ্য ক্রয় করি, লিখিত মূল্যের উপর যে ছাড় পাই বা যে কম দেই, এটি কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা। যখন আমি পণ্য বিক্রয় করি, পণ্যের লিখিত মূল্যের উপর যে টাকা ছাড় দেই, এবার কিন্তু পাবো না। যখন আমি পণ্য বিক্রয় করি, পণ্যের লিখিত মূল্যের উপর যে টাকা ছাড় দেই, এটা বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা। তাহলে আমি এক কথায় বলতে পারি, পণ্য ক্রয় ও বিক্রয় করার সময় যে টাকা আমরা ছাড় পাই বা যে টাকা ছাড় দেই, এটাই কারবারি বাট্টা। কারবারি বাট্টা লেনদেন নহে, কারবারি বাট্টা লেনদেন নহে। তাই কারবারি বাট্টা হিসাবের বহিতে লিপিবদ্ধ হয় না। তাহলে আমি একটু এক্সাম্পল টানি, তাহলে কিভাবে কারবারি বাট্টা যে লেনদেন নহে, তাহলে আমি হিসাবভুক্ত করবো কিভাবে, দেখো একটু। তাহলে ধরো লেখা আছে, লেখা আছে নগদে, নগদে পণ্য ক্রয় 10% বাট্টায়, 10% বাট্টায় নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, 20,000 টাকা। তার মানে এটা কি বোঝাচ্ছে, আমি 20,000 টাকার পণ্য ক্রয় করবো, মানে দোকানদার আমাকে কিন্তু 20,000 টাকার পণ্য দিবে, কিন্তু ওইটার উপর প্রতি 100 টাকায় 10 টাকা ছাড় দিবে, প্রতি 100 টাকায় ছাড় দিবে 10 টাকা। এই পার্সেন্ট মানে কি, প্রতি 100 টাকায় 10 টাকা ছাড়। তাহলে আমি 20,000 টাকার পণ্য নিব, ঠিক আছে, কিন্তু বিনিময়ে আমি টাকা দেবো 10% কম, মানে প্রতি 100 টাকায় 10% আমি কম দেবো। তাহলে আমার ছাড় কত? তাহলে আমি যদি পার্সেন্ট কাটি 20,000, 20,000-এর 10% যদি কাটি, তাহলে আমার ছাড় 2,000। এই যে 2,000, এই 2,000 টাকার ছাড়, এটি মূলত কারবারি বাট্টা, কারবারি বাট্টা। মূল বিষয়টা এটা। কেন বলো তো? কারণ ক্রয়ের সাথে বাট্টা আছে। এই দেখো, ক্রয়ের সাথে বাট্টা আছে। তাহলে ক্রয় ও বিক্রয়ের সাথে বাট্টা থাকলেই, সে নগদে ক্রয় হোক আর বাকিতে ক্রয় হোক, কারবারি বাট্টা। কারবারি বাট্টা লেনদেন নহে, তার মানে এই পার্সেন্টটুকু লেনদেন নহে। তার মানে এই পার্সেন্ট কেটে পাইছি কত? 2,000 টাকা। এই 2,000 টাকা লেনদেন নহে। তাহলে 20,000 টাকার মধ্যে যদি 2,000 টাকা লেনদেন না হয়ে থাকে, বাকি 18,000 টাকা, এই অবশিষ্ট কত বাদ দেওয়ার পর 18,000 টাকা, এই 18,000 টাকা আমার লেনদেন। তাহলে আমি কিন্তু 20,000 টাকার পণ্য বুঝে নিছি, বিনিময়ে টাকা পরিশোধ করছি 18,000 টাকা। একদম ক্লিয়ার? তাহলে আমি এখন সাধারণ নিয়মে জাবেদা করবো, ক্রয় হিসাব ডেবিট 18,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 18,000 টাকা। আমি আবারও বলতেছি, আমি জাবেদা করবো কি, ক্রয় হিসাব ডেবিট 18,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 18,000 টাকা। আমি যদি বাকিতে ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট 18,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 18,000 টাকা। তাহলে কারবারি বাট্টা অর্থাৎ ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা, এটি লেনদেন নহে। এটি কি করতে হয়? পণ্যের লিখিত মূল্যের উপর কেটে পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমি পণ্য ক্রয় করছি কত টাকায়? 20,000 টাকায়। কারবারি বাট্টা কত পার্সেন্ট? 10%। 20,000-এর 10%, 2,000 টাকাটুকু লেনদেন নয়, বাকি 18,000 টাকা লেনদেন। একদম ক্লিয়ার? তোমরা জানাবে ক্লিয়ার কিনা, তোমরা জানাও দ্রুত ক্লিয়ার কিনা, তোমরা জানাও ক্লিয়ার কিনা।
দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। আমি খুব ইজিলি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, অত ডিটেল না বুঝিয়ে বা অত ডিটেল না লিখিয়ে। তুমি এক কথায় শর্টকাট লিখবা যে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সারি হচ্ছে কারবারি বাট্টা। তোমরা দ্রুত লিখবা, নোট করে লিখবা যে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সারি হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা লেনদেন নয়। তাহলে কারবারি বাট্টা কীভাবে লিখতে হবে? কারবারি বাট্টাটুকু লেনদেন নয়। তাহলে আমি বাট্টা কেটে বাদ দিয়ে বাকি টাকাটা লিখবো। ক্লিয়ার কিনা জানাবা, ক্লিয়ার কিনা জানাবা, ক্লিয়ার কিনা জানাবা। কারবারি বাট্টার অনেকগুলো নাম আছে, ট্রেড বাট্টা, ব্যবসায়িক বাট্টা, বিনিময় বাট্টা। ট্রেড বাট্টা, ব্যবসায়িক বাট্টা, বিনিময় বাট্টা। তাহলে কারবারি বাট্টা মানেই কি? ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সার। কারবারি বাট্টা মানে কি? ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সার। ওকে, তাহলে আমরা বাট্টা কি পেয়েছি? দুই প্রকার। কারবারি বাট্টা ডান, কারবারি বাট্টা আমাদের ডান। এবার আমি আসবো নগদ বাট্টা। নগদ বাট্টা, নগদ বাট্টা এটা কিভাবে মনে রাখবা? কিভাবে এটা তুমি মনে রাখবা, কিভাবে আয়ত্ত করবা? নগদ বাট্টা এটিও খুব একদম ইজি। নগদ বাট্টা মাথায় রাখবা দেনাদার ও পাওনাদার সংক্রান্ত সার। দেনাদার ও পাওনাদার সংক্রান্ত সার। পাওনাদার সংক্রান্ত সার, দেনাদার ও পাওনাদার সংক্রান্ত সার। তাহলে নগদ বাট্টা বলতে যখন দেনাদারের নিকট অর্থ নিষ্পত্তি করার সময় আমি কিছু টাকা কম পাবো বা কিছু টাকা ছাড় দেবো, তখন এটি হচ্ছে নগদ বাট্টা। পাওনাদারকে অর্থ পরিশোধ করার সময় আমি যে টাকা ছাড় পাবো বা মাপ পাবো, এটা আমার নগদ বাট্টা। তাই আমি খুব সহজে মাথায় রাখবো যে দেনাদার ও পাওনাদার সংক্রান্ত সারই হচ্ছে নগদ বাট্টা। দেনাদার ও পাওনাদার সংক্রান্ত সারই হচ্ছে নগদ বাট্টা। হ্যাঁ, নগদ বাট্টাটা বুঝাচ্ছি, একটু শোনার চেষ্টা করো। এবার আমি নগদ বাট্টা আসবো। আমি আবারও বলতেছি যে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সার কারবারি বাট্টা। যখন পণ্য ক্রয় করবো আমি ছাড় পাবো, কারবারি বাট্টা। যখন পণ্য বিক্রি করবো আমি ছাড় পাবো, কারবারি বাট্টা। এখন আসো নগদ বাট্টা, একদম ইজি। যখন দেনাদারের নিকট থেকে আমার অর্থ আদায় হবে, দেনাদারের নিকট হতে অর্থ আদায় করার সময় আমি দেনাদারকে যে ছাড় দেবো, দেনাদারের নিকট হতে অর্থ আদায় করার সময় আমি দেনাদারকে যে ছাড় দেবো বা মাপ করবো, সে মনে করো আমি একজনের কাছে 20,000 টাকা পাই। আমি একজনের কাছে 20,000 টাকা পাই। সে টাকা দেওয়ার সময় বললো যে ভাই আমার হাতের অবস্থা ভালো না, আমার দিনকাল খারাপ যাচ্ছে, আপনি তো আমার কাছে 20,000 টাকা পান, আমি 18,000 টাকা দিব, আর 2,000 টাকা আমি দিতে পারবো না, আমাকে মাফ করে দেন। আমি যদি এই টাকাটা মাফ করে দেই, আমি যদি মাফ করে দেই মানে আলোচনা সাপেক্ষে, আমি যদি বলি ঠিক আছে তোমাকে আর দিতে হবে না, এটি আমি পরবর্তীও চাবো না, এটি আমি দাবি ছেড়ে দিলাম, এই যে আমি 2,000 টাকা দাবি ছেড়ে দিলাম, আমাকে আর দিতে হবে না, তাহলে এটা কি মূলত আসলে দেনাদার সংক্রান্ত ছাড় হলো না? তাহলে আমি দেনাদার কাছে পাইতাম কত? 20,000 পাইতাম। কত? 20,000। সে আমাকে দিল কত? 18,000। মানে আলোচনার সাপেক্ষে। হ্যাঁ, সে যদি আবার জোর করে না দেয় তখন ওটাকে আমরা বলি অনাদায়ী পাওনা। দেখো এখানে কিন্তু আমার অনেকের কনফিউশন হয় যে অনাদায়ী পাওনা আর বাট্টার মধ্যে পার্থক্য কি। দেখো অনাদায়ী পাওনা ও বাট্টার মধ্যে পার্থক্য কি? অনাদায়ী পাওনা মানে জোর করে, মানে আমি কারো কাছে টাকা পাই, 20,000 টাকা পাইতাম, সে আমাকে 15,000 টাকা দিছে, তার কাছে আমি এখনো 5,000 টাকা পাই, এখন সে আমাকে আর ধরা দিচ্ছে না, আমাকে দেখলে সরে হাঁটে, আমার দোকানের সামন দিয়ে হাঁটে না, তার কাছে আমি টাকা দেখা হলে টাকা চাই, সে বলে দিব দিব, দিতে দিতে এমন একটা সময় চলে আসে আমি আর আশা ছেড়ে দেই যে না এ বাটপার, এ আমাকে আর কখনো টাকা দিবে না। তখন আমি যেহেতু এই আশাটা ছেড়ে দেই, তখন আমরা এটাকে অনাদায়ী পাওনা হিসাবে হিসাব বিজ্ঞানে রেকর্ড করি। তাহলে অনাদায়ী পাওনার সংজ্ঞা কি? যে চূড়ান্ত চেষ্টার পরও দেনাদারের নিকট থেকে যে টাকাটা আদায় করা সম্ভব হয় না, তাকে আসলে অনাদায়ী পাওনা বলে। তাহলে অনাদায়ী পাওনা মানে কি? সে জোর করে আমাকে টাকা দিচ্ছে না, মানে দেনাদার আমাকে জোর করে টাকা দিচ্ছে না। আর বাট্টা মানে কি বলতো? এখানে আমি ছাড় দিচ্ছি, তার মানে দেনাদার আমাকে অনুরোধ করতেছে যে ভাই আমার সমস্যা, আমার কাছে তো আপনি 20,000 টাকা পান, আমি আপনাকে 18,000 টাকা দিচ্ছি, আমি 2,000 টাকা দিতে পারবো না, এটা আমাকে মাফ করে দেন। তখন আমি বললাম ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, মানে কি আমি ছাড় দিলাম, এই মাফ করে দিলাম মানে কি ছাড় দিলাম, ঠিক আছে 2,000 টাকা দিতে হবে না। এটি হচ্ছে মূলত নগদ বাট্টা। একদম ওকে। তারপর ঠিক তেমনি পাওনাদারের বিষয়, ধরো তোমার কাছে কেউ পায় 10,000 টাকা, এখন তোমার হাতের অবস্থা খারাপ, তুমি টাকা দেওয়ার সময় তাকে দিলে 9,000 টাকা, 9,000 টাকা দিয়ে বললে যে ভাই আমার হাতের অবস্থা ভালো না, আমি আর এই 1,000 টাকা দিতে পারবো না, এটা আমাকে মাফ করে দেন। তখন সে যদি বলো ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, তো এটি হচ্ছে নগদ বাট্টা। তার মানে দেনাদার অর্থ নিষ্পত্তির সময় আমাকে যে টাকাটা কম দিবে সেটি নগদ বাট্টা, পাওনাদারকে অর্থ নিষ্পত্তি করার সময় আমি যে টাকাটা কম দেবো এটি আমার নগদ বাট্টা। নগদ বাট্টা লেনদেন, এবং এটি অনগদ লেনদেন। আমি নাম বলি নগদ বাট্টা, কিন্তু এটি অনগদ লেনদেন, মাথা রাখবা। অর্থাৎ
এই বার টাকায় যেমন 2000 টাকা, এই 2000 টাকার কারণে নগদ টাকার কি কোনো প্রাপ্তি প্রদান হয়েছে? হয় নাই। আমি 2000 টাকা মাপ করছি, আমার কিন্তু কোনো প্রাপ্তি প্রদান হয় নাই। আবার এই যে 1000 টাকা আমি মাপ পাইলাম, এই 1000 টাকার জন্য কি কোনো প্রাপ্তি প্রদান হয়েছে? হয় নাই, আমি মাপ পাইছি। তাহলে এবার ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা এখন জানাও। এখন সবাই ক্লিয়ার কিনে জানাও, দ্রুত জানাও, সময় নেই। ক্লিয়ার কিনে এখন জানাও। তাহলে নগদ বারটা কি? দিনাদার ও পানাদার শরণার্থ ছাড়। নগদ বারটা কি? দিনাদার ও পানাদার শরণার্থ ছাড়। নগদ বারটা লেনদেন, নগদ বারটা লেনদেন, নগদ বারটা লেনদেন। তাহলে আমি যখন দিনাদারকে ছাড় দেই, এটা আমার প্রদত্ত বারটা। আর আমি যখন পানাদারের কাছ থেকে ছাড় পাই, এটা আমার প্রাপ্ত বারটা। প্রদত্ত বারটা ব্যয়, প্রাপ্ত বারটা আয়। তো ক্লিয়ার কিনে জানাবা। প্রদত্ত বারটা হচ্ছে ব্যয়, প্রাপ্ত বারটা হচ্ছে আয়। আর নগদ বারটা অনগদ লেনদেন, নগদ বারটা অনগদ লেনদেন। তাহলে ওকে, এখন আমরা চলে আসবো বারটা সাধারণত কত প্রকার। তাহলে বারটা সাধারণত 2 প্রকার। বারটা সাধারণত 2 প্রকার। বারটা সাধারণত 2 প্রকার। তাহলে বারটা কয় প্রকার? 2 প্রকার। তাহলে 13। বারটা সাধারণত কত প্রকার? 2 প্রকার। নগদ বারটা, কারবারি বারটা। কারবারি বারটা লেনদেন নয়, নগদ বারটা লেনদেন। ওকে। ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কোন বারটা? তাহলে আমরা তো এখনই বললাম যে পণ্য ক্রয় ও বিক্রয় করার সময় যে ছাড় পাওয়া যায় বা যে ছাড় দেওয়া হয় লিখিত মূল্যের উপর, এটি হচ্ছে কারবারি বারটা। তাহলে আমি বলবো ক, কারবারি বারটা। তাহলে 14 অ্যান্সার হচ্ছে ক। তাহলে আমরা এখন দ্রুত এগুলো করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে 14 উত্তর হচ্ছে ক। ক্লিয়ার। এখন আমরা আসবো 15। ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি? তাহলে ব্যবসায়িক আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় নগদ বারটা। ক্রয় বারটা কারবারি বারটা, বিক্রয় বারটা কারবারি বারটা, পরিমাণ বারটা কারবারি বারটা। এটি লেনদেন নয়। লেনদেন যেহেতু নয়, তা হিসাব সমীকরণকে পরিবর্তন করে না। তাহলে এখানে কি বলছে যে দেখো, হ্যাঁ এখানে বলছো মন্ডল, আরেকবার বলবেন প্লিজ। 14। আচ্ছা 14 কি সময় দেখি আমি। এখানে কি বলছে? ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কোন বারটা? তোমাকে আমি আগেই বলছি যে পণ্য ক্রয় করার সময় আমি যে ছাড় পাই, নগদ কারবারি বারটা। পণ্য বিক্রয় করার সময় আমি যে ছাড় দেই, আসলে বারটা প্রদান করে বিক্রেতা, ছাড় দেয় বিক্রেতা। মাথায় রাখবা, পণ্য ক্রয় বিক্রয় করার সময় সবসময় ছাড় দেবে বিক্রেতা। তবে আমি যখন পণ্য ক্রয় করব, বিক্রেতা আমাকে ছাড় দিবে। আমি যখন পণ্য বিক্রয় করব, আমি বিক্রেতা, আমি ছাড় দিব। এই যে আমি ক্রয় ও বিক্রয় করার সময় যে ছাড় দিচ্ছি বা ছাড় দিচ্ছি, ছাড় পাচ্ছি, এটি হচ্ছে লিখিত মূল্যের উপর হয়। এটি কিসের ক্ষেত্রে হয়? কারবারি বারটার ক্ষেত্রে হয়। তো 14 অ্যান্সার হচ্ছে ক, কারবারি বারটা। ওকে। এখন আসলে 15। ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি? তাহলে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না হচ্ছে এ সমান এল প্লাস ওই কে পরিবর্তন ঘটায় না কারবারি বারটা। কারবারি বারটা, কারবারি বারটা, কারবারি বারটা আর্থিক অবস্থাকে পরিবর্তন ঘটায় না, নগদ বারটা পরিবর্তন ঘটায়। কারণ নগদ বারটা লেনদেন, নগদ বারটা লেনদেন। ক্লিয়ার একদম? নগদ বারটা লেনদেন। তাহলে আমি কি পাবো এখানে? ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায় কোনটি? সেটা হচ্ছে নগদ বারটা। সেটি হচ্ছে কি? নগদ বারটা। তাহলে ক্লিয়ার, এটি ক্লিয়ার, এটিও আমাদের ক্লিয়ার। এখন আসবো আমরা 16। প্রদেয় হিসাবের কাছ থেকে ছাড় পেলে তাকে কি বলে? আমি এখনই কি করলাম? আমি যখন দেনাদারের কাছ থেকে কম পাবো, আমি যখন দেনাদারের কাছ থেকে কম পাবো, অর্থাৎ দেনাদার আমার যখন কম দিবে, তখন এটি আমার প্রদত্ত বারটা। এটি আমার কি? প্রদত্ত বারটা। তখন আমি দেনাদারকে মাপ করতেছি, মানে আমি ছাড় দিলাম, মানে প্রদত্ত বারটা। আর প্রদেয় হিসাবের কাছ থেকে ছাড় পাওয়া গেলে, প্রদেয় হিসাব মানে কি? মানুষ টাকা পাবে, সেই ক্ষেত্রে তাকে আমি কম দিব, মানে আমার প্রাপ্ত বারটা, তার মানে প্রাপ্ত বারটা। তাহলে প্রদেয় হিসাবের কাছ থেকে ছাড় পেলে কি বলে? তাকে বলে প্রাপ্ত বারটা। আর দেনাদার যখন আমাকে কম দিবে, আমি মাপ করবো, তখন আমার প্রদত্ত বারটা। তাহলে প্রদত্ত বারটা মানে দেনাদার, আর প্রদেয় হিসাবের সাথে মানে প্রাপ্ত বারটা। তাহলে আমার 16 হচ্ছে খ, 16 হচ্ছে আমার খ। এখন 17। প্রদত্ত বারটা কিভাবে হিসাবকে প্রভাবিত করে? প্রদত্ত বারটা দেখো, প্রদত্ত বারটা, তাহলে প্রদত্ত বারটা মানে কি? দেনাদার। প্রদত্ত বারটা মানে কি? দেনাদার। প্রদত্ত বারটা যাবে দেখি, মাথায় রাখতে হবে। প্রদত্ত বারটার প্রাপ্ত বারটা, প্রদত্ত বারটার প্রাপ্ত বার্তা নগদ লেনদেন না, এটা অনগদ লেনদেন, কিন্তু এটা লেনদেন। তাহলে প্রদত্ত বারটা যাবে দেখি। প্রদত্ত বারটা মানে কি? দেনাদারকে আমি ছাড় দিছি, তো যাবে হচ্ছে প্রদত্ত বারটা ডেবিট। দেখো প্রদত্ত বারটা হিসাব ডট ডট ডেবিট, আমি জাবেদা দেখবো দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে প্রদত্ত বার্তা জাবেদা, এটা প্রদত্ত বার্তা জাবেদা, প্রদত্ত বার্তা, এটা প্রদত্ত বার্তার জাবেদা। এখন আছে প্রাপ্ত বার্তা জাবেদা, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা জাবেদা কি? প্রাপ্ত বার্তা মানে কি? প্রদেয় হিসাবের কাছ থেকে যে ছাড় পাবো, এটা প্রাপ্ত বার্তা। তাহলে প্রাপ্ত বার্তার ফলে কি? প্রদেয় হিসাব হ্রাস পায়, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডট ডট ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। প্রাপ্ত বার্তা আমার আয়, প্রাপ্ত বার্তা হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব ডট ডট ক্রেডিট। ক্লিয়ার?
তাহলে এখন দেখো তো কি প্রভাব ফেলতেছে, এখানে বলতেছে প্রদত্ত বার্তা কিভাবে হিসাবকে প্রভাবিত করে। তাহলে প্রদত্ত বার্তার ফলে কি হচ্ছে, খরচ বাড়তেছে সম্পদ করতেছে, খরচ বাড়তেছে সম্পদ কমতেছে, খরচ বাড়তেছে সম্পদ কমতেছে। তাহলে খরচ বাড়ে সম্পদ কমে, অ্যান্সার ক। খরচ বাড়ে সম্পদ কমে, অ্যান্সার ক। তাহলে অ্যান্সার হচ্ছে ক, 17 অ্যান্সার হচ্ছে ক। ক্লিয়ার কিনা জানাবে, ক্লিয়ার কিনা জানাবে। আর প্রাপ্ত বার্তা হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে, দায় হ্রাস পায় আয় বৃদ্ধি পায়, দায় হ্রাস পায় আয় বৃদ্ধি পায়। দুটি আমি একসাথে বুঝাচ্ছি। তাহলে প্রদত্ত বার্তা যাবে দা, প্রদত্ত বার্তা ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। প্রাপ্ত বার্তা যাবে দা, প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। তাহলে প্রদত্ত বার্তা কি প্রভাব বিস্তার করে, হিসাবকে ব্যয় বৃদ্ধি করে সম্পদ হ্রাস করে। প্রাপ্ত বার্তা হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে, দায় হ্রাস করে আয় বৃদ্ধি করে, দায় হ্রাস করে আয় বৃদ্ধি করে। ক্লিয়ার কিনে জানাবে, ক্লিয়ার কিনে জানাবে। এখন চলে আসবো আমরা 18। তাইজুল এর নিকট হতে 10% বার্তায় পাওয়া গেল 5400 টাকা। এবার দেখো, তাইজুলের নিকট হতে 10% বার্তায় পাওয়া গেছে, বার্তায় পাওয়া গেছে তার মানে কি জানো, বার্তা বাদ যখন আমি পাওয়া যায়, অর্থাৎ যে টাকা আমি পাইছি। দেখো আমি তাইজুলের নিকট হতে 10% বার্তায় পাইছি 5400, মানে আমি এটা হাতে পাইছি। আমি যে টাকাটা পাবো, মাথায় রাখবা, টাকা পাবো মানে কিন্তু এটি বার্তা ব্যতীত, অর্থাৎ বার্তা বাদ দেওয়ার পর পাইছি। এটা হচ্ছে বার্তা বাদ দেওয়ার পর, বার্তা বাদ দেওয়ার পর গ্রহণ, মাথায় রাখবা। তাহলে আমি এটা অলরেডি পাইছি, কত পার্সেন্ট বার্তা বাদ দেওয়ার পর পাইছি, 10% বার্তা বাদ দেওয়ার পাইছি। তার মানে মূল বিষয়টা কি, তার মানে আমি তাইজুলের কাছে, তাইজুলের কাছে টাকা পাইতাম 100%। বিষয়টা বোঝার চেষ্টা করো, অনুধাবন করো। আমি তাইজুলের কাছে টাকা পাইতাম কত, 100%। আমি টাকা পেতাম কত, 100%। 100%-এর মধ্যে তাকে ছাড় দিছি 10%, তাহলে -10%। আমি ছাড় দিছি 10%, তাহলে আমি টাকা পেয়েছি কি 90%। আমি টাকা পেয়েছি কি 90%। এইভাবে আমি চিন্তা করবো, থিঙ্কিং করবো, মাথায় রাখবা। তো আমি যেহেতু বারটা বাদ দেওয়ার পর এই টাকাটা হাতে পাইছি, তো এই যে 5400 টাকা পাইছি, আমি 90% পাইছি। ক্লিয়ার। এখন এখানে প্রশ্ন করছে বার্তার পরিমাণ কত। তাহলে আমি যদি বার্তার পরিমাণ নির্ণয় করতে চাই, মাথায় রাখবা, আমি যত টাকা পাইছি তত টাকাকে আমি যদি যত পার্সেন্ট পাইছি তত পার্সেন্ট দ্বারা ভাগ করি, যত পার্সেন্ট পাইছি তত দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করে আমি যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমি 100% পাবো। আর আমি যদি 10 দ্বারা গুণ করি তাহলে আমি বার্তার পরিমাণ পাবো। মূল থিমটা আমি বলতেছি, আমি যত টাকা আছে, যেমন দেখো 5400, 5400-কে আমি যদি 90 দ্বারা ভাগ করি আর 10 দ্বারা গুণ করি, বা আমি যদি 5400-কে 90% মানে কিন্তু 0.90, আবার যদি 0.90 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি 100% পাবো। যদি 0.90 দ্বারা ভাগ করি আসলে আমি প্রকৃত আসলটা পাবো, প্রকৃত আসলটা পাবো। তাহলে মূল বিষয়টা ওইভাবে বাইর করা লাগবে না। এখানে মূল থিমটা হচ্ছে আমি এখানে কি করব, আমার 10% প্রয়োজন। যেহেতু 10% প্রয়োজন, তাহলে আমি 5400-কে 90 দ্বারা ভাগ করব, 10 দ্বারা গুণ করব। কারণ এই টাকাটা 90%। কীভাবে 90%? দেখো, তাইজুলের কাছে পাইতাম 100%, সে 10% ছাড়ে দিছে, তাহলে আমাকে 90% এখন দিছে, তাহলে এই টাকাটা 90%। তাহলে ঐকিক নিয়ম 90% 5400 টাকা, 5400 টাকা হলে 100% কি, তার মানে 10% হলে কত, আগে 1% বাইর করবো, তাহলে 1%, তাহলে উপরে 5400, নিচে 90, অতএব 10% গুণন হচ্ছে উপরে 10। ঐকিক নিয়ম যে 90% 5400 টাকা হলে 1% 5400/90, অতএব 10% 5400 গুণন 10, নিচে 90, মানে ঐকিক নিয়ম মূল বিষয়টা। তাহলে আমার এখানে দাঁড়াবে আমার অ্যামাউন্ট, তাহলে তুমি ক্যালকুলেটর টিপবা, লিখবা 5400, ভাগ দিবা 90, যেহেতু তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারবা, গুণন দিবা 10, এই দেখো তুমি পাইলে 600 টাকা। তাহলে আমার বার্তার পরিমাণ 600 টাকা। তাহলে তোমার দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তাহলে কীভাবে বাইর করলাম ক্লিয়ার, কীভাবে বাইর করলাম ক্লিয়ার কিনা দ্রুত জানাও। তাহলে আমার এটি ডান, সবাই দ্রুত জানাও 600 টাকা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ মন্ডল বলছো প্রদত্ত, আচ্ছা এটি পরে বুঝাবো মন্ডল, এখন সময় নেই, আজকে অনেক সময়, 1.5 ঘন্টা হয়ে গেছে। প্রদত্ত বার্তার সাথে দেনাদারের সম্পর্ক আছে। প্রদত্ত বার্তা মানে কি, কাকে ছাড় দিয়েছি আমি, দেনাদারকে। কাকে আমরা ছাড় দিই, দেনাদারকে। অর্থাৎ যার কাছে আমি টাকা পাই তাকে ছাড় দেবো, আর যে আমার কাছে টাকা পায় সে আমাকে ছাড় দেবে। প্রাপ্ত বার্তা মানে আমি প্রদেয় হিসেবে কাছে ছাড় পাইছি, আর প্রদত্ত বার্তা মানে কি, কার কাছে টাকা পাই আমি, দেনাদারের কাছে, সেই ক্ষেত্রে আমি ছাড় দিব। এই জন্য প্রদত্ত বার্তার সাথে দেনাদারের সম্পর্ক। এখন আসো তোমার উদ্দীপক।
উদ্দীপকটি পড়ো এবং 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে বলছে অহনা ট্রেডার্স 1 জুন 2016 8,000 টাকার পণ্য 10% বাট্টায় বাকিতে ক্রয় করে। তাহলে এটি কি কারবারি বাট্টা না? তাহলে আমি যদি 14 নম্বরটা দেখি, এটি কিন্তু কারবারি বাট্টা। আমি যদি 14 নম্বরটা দেখি, এটি কারবারি বাট্টা। দেখো সরি, আমি যদি এই উদ্দীপকটা দেখি, আমি কি করছি এখানে, অহনা 1 জুন 2016 8,000 টাকার পণ্য 10% বাট্টায় বাকিতে ক্রয় করে। তাহলে আমি যদি এটা জাবেদা করি, জাবেদা কি করবো, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডট ডট ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এটি কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে? এটি হিসাবভুক্ত হবে না। তাহলে 10% বাদ দেবো, তাহলে হিসাবভুক্ত করবো আমি 90%। তাহলে 8,000-এর তোমার 10% বাদ দিলে 800 টাকা যদি বাদ দেয়, তাহলে আমি লিখবো 7,200 টাকা। 7,200। তাহলে আমি ক্রয় করলাম 7,200 টাকা, আর আমার কাছে মানুষ পাবে 7,200 টাকা, প্রদেয় হিসাব 7,200 টাকা। আর 800 টাকা কারবারি বাট্টা, এটি হিসাবভুক্ত হবে না। 800 টাকা কারবারি বাট্টা, এটি হিসাবভুক্ত হবে না। ওকে, আমার উদ্দীপক অনুযায়ী এটা জাবেদা করলাম। এখন কি বলছে দেখো, 8 জুন উক্ত প্রদেয় হিসাবের অর্ধেক 2% বাট্টায় পরিশোধ করলাম। 8 জুন তারিখে এই যে প্রদেয় হিসাব আছে, এবার কিন্তু আমার নগদ বাট্টা হয়ে যাবে। তাহলে আমি যখন ক্রয় করছি তখন ছিল কারবারি বাট্টা, ক্রয় করার সময় কারবারি বাট্টা, কারবারি বাট্টা। ওকে, ক্রয় করার সময় কারবারি বাট্টা। আর যখন আমি প্রদেয় হিসাবকে পরিশোধ করব, তখন এটা আমার হয়ে যাবে প্রদেয় হিসাবকে পরিশোধ করার সময় হয়ে যাবে নগদ বাট্টা। তাহলে আমার কাছে মানুষ টাকা পায় কত, 7,200। 7,200 আমি অর্ধেক পরিশোধ করতেছি, তো 7,200 গুণন হাফ, তাহলে অর্ধেক কত, 3,600। আর 3,600 আমি পরিশোধ করতেছি, আমি 2% বাট্টায় পরিশোধ করতেছি। দেখো 3,600 আমি পরিশোধ করতেছি, আমি পরিশোধ করছি 3,600। কী হবে, আমার কাছে মানুষ টাকা পায় কত, 7,200, এর অর্ধেক মানে কি 3,600। এটি পরিশোধ করতেছি 2% বাট্টায়। তাহলে বাট্টা কত, 1% 36, 2% মানে 72। এটি বাট্টা হচ্ছে 72 টাকা। তো নগদ বাট্টা 72 টাকা। তাহলে এখন কি বলছে দেখো, অহনা ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত। তাহলে হিসাবভুক্ত বাট্টা কি, কারবারি বাট্টা কি হিসাবভুক্ত করি না নগদ বাট্টা হিসাবভুক্ত করি? কারবারি বাট্টা ছিল 800 টাকা, এটি তো লেনদেন নহে, এটা লেনদেন নহে, মানে হিসাবভুক্ত হবে না। এটি হচ্ছে নগদ বাট্টা 72, এটি হচ্ছে লেনদেন। তাহলে আমার হিসাবভুক্ত বাট্টার পরিমাণ 72 টাকা। তাহলে ক্লিয়ার কিনা জানাও, হিসাবভুক্ত বাট্টার পরিমাণ 72 টাকা। তাহলে অহনা ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত, যদি নগদ বাট্টা সেটা হিসাবভুক্ত করবো। তাহলে আমার নগদ বাট্টা 72 টাকা। ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাও। নগদ বাট্টা 72 টাকা, ক্লিয়ার কিনা দ্রুত জানাও। 72, অ্যান্সার দিয়েছো 72। ওকে, ধন্যবাদ। এখন আসো 20, মূল্য পরিশোধের ফলে উক্ত লেনদেনের অবশিষ্ট দায়ের পরিমাণ কত। তাহলে আমি মূল্য পরিশোধের হাফ, তাহলে মূল্য পরিশোধের ফলে অবশিষ্ট দায়ের পরিমাণ কত, তাহলে অবশিষ্ট 3600 টাকাই, কারণ আমি তো অর্ধেক পরিশোধ করছি। তাহলে আমার 20-এর অ্যান্সার হচ্ছে 3600 টাকা। ক, 20-এর অ্যান্সার হচ্ছে ক, 3600 টাকা। 20-এর অ্যান্সার হচ্ছে 3600 টাকা, কারণ আমি অর্ধেক পরিশোধ করছি। কি বলছে, মূল্য পরিশোধের ফলে উক্ত লেনদেনের অবশিষ্ট দায়ের পরিমাণ কত, তাহলে অর্ধেক আছে দায়, তাহলে 3600 টাকা। এটির অ্যান্সার হচ্ছে ক। 21, এবার আসো 210 নিট 30 কোন ধরনের শর্ত, এটা একটু আমি বুঝবো। 210 নিট 30 এটি কি, এটা আমি খুব দ্রুত বুঝাচ্ছি, আসলে খুব সময় নাই, 1.5 ঘন্টার ক্লাসটা প্রায় অতিবাহিত হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা বাট্টার টার্ম থাকে, বাট্টার টার্ম এটি 210, যেটাকে বলে 2/10 নিট বা n/30 থাকতে পারে, 45 থাকতে পারে, এটা ব্যাপার না। দেখো এই মূল বিষয়টা, একটা আছে 2/10, একটা নিট বা n/30 বা 45 যে কোনো কিছু থাকতে পারে। আর এটি কি মিন করে, প্রথম এই যে আছে 2/10, এটি মিন করে, এটি আসলে নিচেরটা দেখো, আমি একটু তোমাকে ভেঙে ভেঙে বুঝাই। দেখো 2/10, এই 10 মানে হচ্ছে দিন, এই মানে হচ্ছে দিন, আর এই 2 মানে তোমার বাট্টার হার, বাট্টার হার। দেখো এই 10 মানে হচ্ছে দিন, আর এই 2 মানে, অর্থাৎ 10-এর সাথে 2 থাক, 1 থাক, 1-এর সাথে 10 থাক, 15 থাক, এই 10 মানে দিন, আর এই 2 মানে বাট্টার হার। এটি মিন করে আমি যদি 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করি, বা আমি যদি 10 দিনের মধ্যে অর্থ নিষ্পত্তি, কথা এটি মিন করে 10 দিনের মধ্যে যদি অর্থ নিষ্পত্তি করা হয়, তাহলে 2% ছাড় দেওয়া হবে বা 2% ছাড় পাওয়া যাবে। আমি আবারও বলতেছি, এটি মিন করে দিন, এটি কিসের দিন, বাট্টা মেয়াদের দিন, বাট্টা মেয়াদের দিন, এটি হচ্ছে বাট্টা মেয়াদের দিন। আসলে এটি বাট্টার মেয়াদের দিন, এটি বাট্টার মেয়াদের দিন।